আবির, আচ্ছা, কেউ কি ভিডিও করতেছে স্যার? ক্লাসটা কি কেউ ভিডিও করতেছে? আহ, নাইমের করার কথা। নাইম তো দেখতেছি ছিল, এখন বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা স্টার্ট করতেছি। আহ, আমাদের আজকে ফার্স্টে স্টার্ট করব হচ্ছে বিলিং ইরেগুলারিটিস এবং হচ্ছে সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে। গত ক্লাসে করানোর কথা ছিল, কিন্তু আপনার ইটাপস এর ইয়েগুলা শেষ হয়নি, এই কারণে গত ক্লাসে করানো হয় নাই আর কি। হ্যাঁ, তো ফার্স্টে বিলিং ইরেগুলারিটিস। ইরেগুলারিটিস যদি একটা বিল্ডিং এ থাকে, তাহলে যেটা করতে হবে, আপনার স্ট্যাটিক অ্যানালাইসিস আপনি করতে পারবেন না, তখন হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিসে যাওয়া লাগবে। হ্যাঁ, সো ইরেগুলারিটিস গুলো আবার দুই ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্ল্যানের বেস করে, আর একটা হচ্ছে ভার্টিক্যাল ইরেগুলারিটিস। হ্যাঁ, প্ল্যান এবং ভার্টিক্যাল, দ্যাট মিন্স একটা হচ্ছে আপনার ফ্লোরের উপর বেস করে, আরেকটা হচ্ছে হাইটের উপর বেস করে। এখন এই প্ল্যান ইরেগুলারিটিস যেগুলা, এগুলাকে আবার পাঁচটা, এবং ভার্টিক্যাল ইরেগুলারিটিস কে পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্ল্যান ইরেগুলারিটিস এর মধ্যে আছে টর্শনাল ইরেগুলারিটিস, রি-এন্ট্রেন্ট কর্নার, ডায়াফ্রাম ডিসকন্টিনিউটিস, তারপর হচ্ছে আউট অফ প্ল্যান অফ সেট, নন প্যারালাল সিস্টেম। এগুলা কি জিনিস, এগুলো আমরা একটু পরে দেখবো। ভার্টিক্যাল ইরেগুলারিটিস এর যে পাঁচটা আছে, এটার মধ্যে একটা হচ্ছে সব স্টোরি এফেক্ট, মাস ইরেগুলারিটি, জিওমেট্রিক্যাল ইরেগুলারিটিস ভার্টিক্যাল, ভার্টিক্যাল ইন প্ল্যান ডিসকন্টিনিউটি ইন ভার্টিক্যাল এলিমেন্টস, অথবা ভার্টিক্যাল যে রেজিস্টিং সিস্টেম গুলো আছে, দ্যাট মিন্স কলাম, শেয়ার ওয়াল, ল্যাটারাল ফোর্স যেটা রেজিস্ট করবে ওইটার ডিসকন্টিনিউটি। তারপরে হচ্ছে ডিসকন্টিনিউটি ইন ক্যাপাসিটি অর উইক স্টোরি। আমরা জেনারেলি এই দুইটা টার্মের সাথে খুব বেশি পরিচিত, একটা হচ্ছে সফট স্টোরি আর একটা হচ্ছে উইক স্টোরি। হ্যাঁ, আচ্ছা, প্ল্যান ইরেগুলারিটিস এর মধ্যে ফার্স্টলি টর্শনাল ইরেগুলারিটিস। টর্শনাল ইরেগুলারিটিসটা মেইনলি মিন করে হচ্ছে আপনার একটা সাইড হচ্ছে অনেক স্ট্রং, আরেকটা সাইড হচ্ছে উইক, স্টিফনেস এর উপর বেস করে। সো আপনি ফোর্স যদি অ্যাপ্লাই করেন, তাহলে কি হবে? ফোর্স অ্যাপ্লাই করলে হবে যেই সাইডটা আর স্টিফনেস বেশি, অথবা যেই জোনটা স্ট্রং, ওই সাইডটা কম ডিফ্লেক্ট হবে অথবা ড্রিফটটা কম হবে, অন্য সাইডটা ড্রিফট বেশি হবে। এই ডেল্টা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে স্টোরি ড্রিফট আর কি। সো এই যে যেই ড্রিফট হইলো, এই ড্রিফটের উপর বেস করে হচ্ছে আমরা টর্শনাল ইরেগুলারিটিসটা বের করব। কিরকম ভাবে? আহ, আবার এই জায়গায় হচ্ছে এভারেজ, যেটা এভারেজ ড্রিফট হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমামকে দুই দিয়ে ভাগ করলেই হচ্ছে আমরা এভারেজ ড্রিফটটা পেয়ে যাচ্ছি। সো আমরা ইরেগুলারিটিস কে, টর্শনাল ইরেগুলারিটিস কে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে নরমালি ইরেগুলার আর একটা হচ্ছে এক্সট্রিম ইরেগুলার। হ্যাঁ, সো নরমালি টর্শনাল ইরেগুলার যেটা, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ড্রিফট, যেটা স্টোরিতে সর্বোচ্চ ড্রিফট ডিভাইডেড বাই হচ্ছে এভারেজ ড্রিফট। এটা যদি 1.2 এর চেয়ে বেশি হয়, তখন হচ্ছে আমরা টর্শনাল ইরেগুলারিটি বলবো। হ্যাঁ, আর যখন ম্যাক্সিমাম ড্রিফট ডিভাইডেড বাই এভারেজ ড্রিফট 1.4 এর চেয়ে বেশি হবে, তখন এটাকে বলবো হচ্ছে এক্সট্রিম টর্শনাল ইরেগুলারিটিস। এটাকে বুঝতে পারছেন? জি ভাইয়া। জি রেকর্ডিং ভাইয়া। তো। হ্যালো। হ্যাঁ জি ভাই, অবশ্যই। আচ্ছা, তারপর হচ্ছে রিএন্ট্রেন্ট কর্নার। রিএন্ট্রেন্ট কর্নারটা বলতে বোঝাচ্ছে আহ, আমাদের যখন কোনো বিল্ডিং এ কর্নারের মতো তৈরি হবে, দ্যাট মিন্স এল টাইপের যখন কোনো বিল্ডিং থাকবে, এল টাইপ, অথবা এই যে এই জায়গায় অনেকগুলা ক্যাটাগরি দেখানো আছে। সো এই যে কর্নার গুলা তৈরি হচ্ছে, এই কর্নার গুলা তৈরি হচ্ছে, এই কর্নার গুলাতে কি হয়? এই কর্নার গুলাতে আপনার এই জোনটা যেরকম স্ট্রং, এই জোনটাও স্ট্রং। সো আপনি যখন ল্যাটারাল লোড দিবেন, এই যে ল্যাটারাল লোড যখন এই ডিরেকশনে আসবে, তখন হচ্ছে এই পাশটা যেটা হচ্ছে আপনার ফুল লেন্থ আছে, ওইটাতে যেরকম স্টিফনেস অথবা ল্যাটারালি সে যেরকম ভাবে রিফ্লেক্ট করবে, এই জোনটা যেটা আপনার
মানে ডাইমেনশন ছোট, স্টিফনেস কম, ওই জোনটা ফ্লেক্সিবল বেশি হবে, তার মানে সে ডিফ্লেক্ট করতে চাবে বেশি। সো এই যে দুইটার মধ্যে দুই রকম বিহেভিয়ার হচ্ছে, এই বিহেভিয়ারটার জন্য হচ্ছে এই যে জোনটা আপনার কর্নার যেটা তৈরি হয়েছে এল এর মতো, এই জোনটাতে হচ্ছে আপনার প্রচুর টর্শন ক্রিয়েট হয়। এই টর্শন ক্রিয়েট হইলে জেনারেলি দেখা যায় যে আপনার এটাতে আপনার ক্র্যাকের সম্ভাবনা থাকে। এই ক্র্যাকের সম্ভাবনার কারণেই হচ্ছে আমাদের প্ল্যান ইরেগুলারিটি যেটা রিএন্ট্রেন্ট কর্নার, এটা চেক দেওয়া লাগে। রিএন্ট্রেন্ট কর্নার যাতে না হয়, আর যদি হয় তাহলে হচ্ছে এটা আপনার স্ট্যাটিক অ্যানালাইসিস দিয়ে সলভ করা যাবে না, এটা তখন ডাইনামিকে যাওয়া লাগবে। আচ্ছা, এটা কিভাবে আমরা ক্যালকুলেট করব? এটা ক্যালকুলেট করব হচ্ছে আমাদের টোটাল বিল্ডিং এর লেন্থ যদি আমি এল বলি, এবং হচ্ছে যেটা যেই জোনে কর্নার তৈরি হয়েছে, যেমন এই জোনটাতে কর্নার তৈরি হয়েছে, তার মানে আমি এই এতটুকু ডিস্টেন্স কে বলবো হচ্ছে এ, অথবা এই জায়গায় দেখেন এতটুকু ডিস্টেন্স কে বলবো এ। তাহলে এই এ ডিভাইডেড বাই এল যখনই আপনার 0.15 থেকে 0.2 এর মধ্যে থাকবে, তখন হচ্ছে এটাকে আমরা রিএন্ট্রেন্ট কর্নার তৈরি হয়েছে এরকম বলবো আর কি। হ্যাঁ, রিএন্ট্রেন্ট কর্নার তৈরি হয়েছে, অথবা ইরেগুলারিটিস আছে, প্ল্যান ইরেগুলারিটিস, ওইটা আইডেন্টিফাই করতে পারবো। যেমন এই জায়গায় অনেকগুলা কনফিগারেশন দেওয়া আছে। এই যে এই টোটালটা এল হইলে আমাদের যতটুকু পাঞ্চ করছে ওইটাকে আমরা এ বলতেছি। সিমিলারলি এই জোনটাতে একটা ডিরেকশনকে এল ওয়ান বলতেছি, এ ওয়ান, সিমিলারলি এল টু, এ টু। সো এটাতেও দুইটার জন্যই চেক দেওয়া লাগবে, এ ওয়ান ডিভাইড বাই এল ওয়ান, এ টু ডিভাইড বাই এল টু। তারপর হচ্ছে আমাদের বিল্ডিংটা জেনারেলি এই টাইপের না, এই যে এটাই হচ্ছে আমাদের বিল্ডিং। তার মানে আমি যদি এটা রিএন্ট্রেন্ট কর্নার তৈরি হয়েছে কিনা, অথবা ওই রিএন্ট্রেন্ট কর্নার ইরেগুলারিটিস আছে কিনা ওইটা চেক দেওয়ার জন্য আমি কি করব, এ, এই যে যেটা পাঞ্চ করছে এ ডিভাইডেড বাই বি যদি আপনার 0.15 এর চাইতে বেশি হয়, তখনই হচ্ছে রিএন্ট্রেন্ট কর্নার তৈরি হবে। সিমিলারলি সি ডিভাইড বাই যদি ডি করি, এটাও 1.5 এর চাইতে বেশি হইলে রিএন্ট্রেন্ট কর্নার তৈরি হবে। আর এটা যদি দেখি, এটাতে হচ্ছে সি ইন্টু ডি, সিমিলারলি সি ইন্টু ডি প্লাস হচ্ছে এই যে এই জোনটা হচ্ছে ই ইন্টু হচ্ছে সি, সি ইন্টু ই ডিভাইড বাই হচ্ছে টোটাল এরিয়া, যদি 1.5 এর চাইতে বেশি হয়, সরি 0.5 এর চাইতে বেশি হয়, তখন হচ্ছে এটা রিএন্ট্রেন্ট কর্নার হিসাবে কাউন্ট করতে হবে। এটা কিন্তু একটু ডিফারেন্স আছে। এটাতে ডিফারেন্স কি, এটাতে হচ্ছে দুই সাইডেই হচ্ছে আপনার পাঞ্চ আছে। হ্যাঁ, দুই সাইডেই পাঞ্চ আছে। সো দুই সাইডে পাঞ্চ থাকার কারণে কি করলাম আমরা, টোটাল পাঞ্চ এরিয়া ডিভাইড বাই হচ্ছে টোটাল এরিয়া ইজ গ্রেটার দেন যদি 0.5 হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি। ডায়াফ্রামে তো অলরেডি আপনারা জানছেন যে আহ, আপনাদেরকে দেখানো হয়েছে কোনটা ফ্লেক্সিবল এবং হচ্ছে কোনটা রিজিড ডায়াফ্রাম হবে। সো আমাদের এই একবারে সিম্পলি যদি আমরা চিন্তা করি যে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি কোথায় হবে, যখন আপনার একটা ফ্লোরের মধ্যে অনেক বেশি গ্যাপ থাকবে, অথবা অনেক বেশি হলো থাকবে, পাঞ্চ থাকবে, তখন হচ্ছে আপনার ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি হবে। কারণ হচ্ছে আপনার যখন একটা ফোর্স আসবে, ধরেন ল্যাটারাল ফোর্স আসলো, তখন কি হবে, এই জোনটা এই জোনটা কন্টিনিউয়াস, তার মানে এই জোনটা বিহেভ করবে একরকম ভাবে, এই জোনটাতে দেখেন অনেকগুলা পাঞ্চ আছে, তার মানে এটা এই জোনটা বিহেভ করবে আরেক রকম ভাবে। সে তো আর টোটালটা একবারে স্টিফনেস পাচ্ছে না। আমি যদি এটাকে রিজিড ডায়াফ্রাম টোটালটাকে দিয়ে দেই, তাহলে সে কি করবে, এই পয়েন্ট গুলা সবগুলাকে সে রিজিড হিসাবে কাউন্ট করবে। তার মানে আপনার ল্যাটারাল ফোর্স আসলে সব পুরাটা একই ভাবে বিহেভ করবে। সে কিন্তু জানে না যে এটা রিজিড ডায়াফ্রাম না ফ্লেক্সিবল ডায়াফ্রাম, আমাদেরকে এগুলো দিয়ে দিতে হবে। সো আমাদের এই কারণে হচ্ছে ফার্স্টে ক্যালকুলেট করে নিতে হবে যে আমাদের ডায়াফ্রামটা কি, ডায়াফ্রাম ইরেগুলারিটিস আছে কিনা। এটা কিভাবে করব, সিম্পলি যদি আমরা বলি যে আপনার টোটাল যে ফ্লোর, ওই ফ্লোরের মধ্যে যদি 50% যদি ইয়ে থাকে, পাঞ্চ থাকে অথবা হলো থাকে, তাহলে আমরা এটাকে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আউট অফ প্ল্যান অফসেট। আউট অফ প্ল্যান অফসেটটা বলতে বোঝাচ্ছে যে আপনার ধরেন আপনি শেয়ার ওয়ালটা ফার্স্টে এক জায়গায় স্টার্ট করলেন, তারপর আপনার
আর্কিটেকচার প্ল্যান বলি অথবা যে কোনো কারণে যদি সে তার লোকেশনটা চেঞ্জ করে ফেলে, তার পূর্বের পজিশনে না থেকে যদি শিফট করে, তখন হচ্ছে এটাকে আমরা আউট অফ প্ল্যান অফসেট বলতে পারি। এটা শেয়ার ওয়ালের জন্য হইতে পারে, যেমন ফার্স্টে এই জায়গায় স্টার্ট হয়েছে শেয়ার ওয়াল, দোতলায় যে একবারে পেরিফেরিতে চলে গেছে। সিমিলারলি আমাদের যদি এই যে ল্যাটারাল আউট অফ প্ল্যান ডিসকন্টিনিউটি বলতে এই জায়গায় দেখেন নিচে কি আরম্ভ হয়েছে, নিচে আরম্ভ হয়েছে হচ্ছে কলাম, কিন্তু উপরে এসে এটা শেয়ার ওয়াল হয়ে গেছে, তাই না? একবারে গ্রাউন্ড ফ্লোরে যেটা ছিল ওটা ছিল হচ্ছে কলাম, কিন্তু উপরে এসে শেয়ার ওয়াল হয়ে গেছে। সো এটা অ্যাকচুয়ালি স্টিফনেস কিন্তু অনেক ভেরিয়েশন হয়ে হয়ে যাচ্ছে। সো এটাকেই আমরা বলবো হচ্ছে আউট অফ প্ল্যান অফসেট। এটা অ্যাকচুয়ালি আর্কিটেকচারাল ড্রয়িং দেখে তারপরে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা আউট অফ প্ল্যান অফসেট আছে না অফসেট নাই। তারপরে হচ্ছে নন প্যারালাল সিস্টেম। নন প্যারালাল সিস্টেমটা বলতে বোঝাচ্ছে আমরা যখন ল্যাটারাল লোড আসবে, হ্যাঁ, যখন ল্যাটারাল ফোর্স আসবে তখন ধরেন এই ডিরেকশনে ল্যাটারাল ফোর্স আসতেছে, তখন এটা হচ্ছে প্যারালাল আছে, তাই না? এটা প্যারালাল আছে। এই ডিরেকশনে যখন লোড আসতেছে এটা প্যারালাল আছে, আর এই দুইটা কি প্যারালাল আছে? এই দুইটা তো প্যারালাল নাই। সো এই যে দুইটা যে প্যারালাল নাই, সিমিলারলি যদি এটার কথা চিন্তা করি, আপনি হরিজন্টালি যদি ফোর্স দেন তখন আসতেছে এই দুইটা প্যারালাল আছে, কিন্তু যখন ভার্টিক্যাল ফোর্স আসবে তখন হচ্ছে এটা প্যারালাল আছে, এটা তো প্যারালাল নাই। সো এগুলা দেখে আমরা হচ্ছে আর্কিটেকচারাল প্ল্যান থেকে এটা কি নন প্যারালাল সিস্টেম আছে কিনা, যদি সিস্টেম থাকে এগুলা হচ্ছে আমাদের দেখে প্যারালাল সিস্টেমে কনভার্ট করতে হবে আর কি। হ্যাঁ, আমাদের প্ল্যানটা যদি দেখেন, আমাদের প্ল্যানটাতে দেখবেন, আচ্ছা প্ল্যানটা কি আছে আমাদের এই জায়গায়, আচ্ছা আমাদের প্ল্যানটা এই জায়গায় নাই, আর একটু পরে আছে, আমি এটা দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের প্ল্যানে যে শেয়ার ওয়াল গুলো দেওয়া আছে, আমি যদি হরিজন্টাল ফোর্স দেই তাহলে হচ্ছে এটা হচ্ছে প্যারালাল সিস্টেম আছে। সিমিলারলি এই ডিরেকশনে আসলে এই তিনটা শেয়ার ওয়াল হচ্ছে প্যারালাল সিস্টেম আছে। সো আমাদের ওই জিনিসটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং থেকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে ওটা মিনিমাইজ করতে হবে, ঠিক আছে? ভাই আমার একটা কোশ্চেন আছে জি জি যে বলেন। ন্যাচারাল সিস্টেম নিয়ে আমরা একদিন আলোচনা করতেছিলাম, তো একজন আমাদেরকে বলল যে আমাদের যে ধরেন নর্মাল যে ফ্ল্যাট বিল্ডিং গুলা হয় হুম কিসের ডেভেলপারের, ওইখানে বাম পাশের দিকের আটটা কলাম আছে, আটটা কলাম আছে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবরে, আর হুম ডান পাশের আপনার আটটা কলামের মধ্যে চারটা কলাম এক্স অ্যাক্সিস বরাবরে আর বাকি চারটা কলাম ওয়াই অ্যাক্সিস বরাবরে। তো এইটা কি নন প্যারালাল সিস্টেমের মধ্যে পড়বে? না না না, এটা নন প্যারালাল সিস্টেমে পড়বে না, কারণ হচ্ছে এটাতে তো আমি দুই ডিরেকশনই হচ্ছে আমার স্টিফনেস থাকা লাগবে। ধরেন আমি হরিজন্টালি ফোর্স আসতেছে, হরিজন্টালি ফোর্সের জন্য স্টিফনেস আসবে এটা থেকে, এইগুলা থেকে আসবে, তবে সামান্য, অত বেশি আসবে না। হরিজন্টালি যখন এই ডিরেকশনে আসবে এটা থেকে স্টিফনেস আসবে। উম, আচ্ছা, আর একটু দেখাই আমি। এই যে এই জায়গায় যদি আমি চিন্তা করি আমাদের কোন ডিরেকশনে বেশি লোড আসবে, অথবা উইক কোন জোনটা, এই জোনটা উইক না এই ডিরেকশন থেকে ল্যাটারাল লোড আসলে এই ডিরেকশনটা উইক, কোনটা উইক হবে? এক্স অ্যাক্সিস উইক হবে হচ্ছে ভাইয়া এক্স অ্যাক্সিস এর ভার্টিক্যালি, তাই না? ভার্টিক্যালি মানে যে ডিরেকশনে হচ্ছে আমাদের লেন্থ কম আছে। কম আছে, জি। কারণ হচ্ছে আমরা স্টিফনেস ইকুয়াল টু বিএইচ কিউব বাই 12 যদি রেক্টেঙ্গুলার চিন্তা করি, সো আমার এজটা যত বড় হবে স্টিফনেস তত বড় হবে। এটার এজটা বড়, এটার এজটা ছোট, সো এই ডিরেকশনটা হচ্ছে উইক। সো এই ডিরেকশনটা উইক হওয়াতে কি করলাম আমি, কলাম গুলার হচ্ছে স্টিফনেস যেটা বেশি, কলামের স্টিফনেস ও সেম, আমি যদি এই ডিরেকশনে ডাইমেনশনটা বড় করি তাহলে হচ্ছে এটা স্টিফনেস বেশি পাবে। এই ডিরেকশনে যদি বড় করি তাহলে ওই ডিরেকশনে হচ্ছে স্টিফনেস বেশি পাবে। এই কারণে দেখবেন যেই ডিরেকশনটাতে স্টিফনেস কম বিল্ডিং এর, ওই ডিরেকশনে হচ্ছে কলামের স্টিফনেস গুলা বেশি থাকে, এরকম চিন্তা করে কলাম গুলা দেওয়া হয় জেনারেল। আর যদি আর্কিটেকচারাল ড্রয়িং এ কোনো ঝামেলা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন টাইমে বিভিন্ন ক্যাটাগরি আসতে পারে, এটা হইতে পারে, হ্যাঁ মাঝে মধ্যে হইতে পারে। আমি কি বুঝাতে পারছি? জি। আচ্ছা,
তারপর হচ্ছে প্ল্যান ইরেগুলারিটিস শেষ 5টা। তারপর হচ্ছে ভার্টিক্যাল ইরেগুলারিটিস, এটাকে আমরা ফার্স্টই বলবো হচ্ছে সফট স্টোরি এফেক্ট। সফট স্টোরি এফেক্ট সবসময় আনাম স্যার সফট স্টোরি এফেক্ট নিয়ে ক্লাসে মাঝে মধ্যে বিভিন্ন কথা বলেন। আপনারা যদি আনাম স্যারের ক্লাস করে থাকেন তাহলে হচ্ছে সফট স্টোরি সম্পর্কে হয়তো বা জানেন কিছু। সফট স্টোরি এফেক্টটা হচ্ছে আমি যেই তলা চিন্তা করতেছি ওই তলার উপরে অথবা নিচের যেই স্টিফনেস, ওই স্টিফনেস যদি 70% চাইতে কম হয়। ধরেন আমি যেই তলা চিন্তা করতেছি ওই তলার স্টিফনেস আছে 70, এর উপরের তলা এবং নিচের তলার স্টিফনেস যদি 1 হয় তাহলে হচ্ছে ওইটাকে আমি সফট স্টোরি এফেক্ট বলবো। দ্যাট মিন্স 70 অথবা 70% এর চাইতে কম হলে, 70 অথবা 70% এর চাইতে কম হলে এটা হচ্ছে একটা কন্ডিশন যে অ্যাডজাসেন্ট যে স্টোরি ওই স্টোরির সাথে। আবার আরেকটা আছে হচ্ছে এভারেজ। ধরেন আপনি যেই স্টোরির কথা চিন্তা করতেছেন, ধরেন আমি চিন্তা করতেছি হচ্ছে দোতলা, দোতলার উপরে যেই 3টে স্টোরি আছে ওই 3টে স্টোরির এভারেজ যদি আমি করি স্টিফনেসের, তাহলে হচ্ছে এটা যদি 80% এর চাইতে কম হয় তাহলে এটাকে আমি সফট স্টোরি এফেক্ট বলবো। এটা হচ্ছে রেগুলার সফট স্টোরি এফেক্ট। আর এক্সট্রিম বলবো কখন? এক্সট্রিম হচ্ছে যখন আপনার যে কোনো স্টোরির স্টিফনেস তার পার্শ্ববর্তী কোনো স্টোরির স্টিফনেসের চাইতে 60% অথবা 60% এর চাইতে কম হয়, তখন হচ্ছে আমরা এক্সট্রিম সফট স্টোরি বলবো। আর আপনার অ্যাবভ 3 স্টোরির স্টিফনেস এর যে এভারেজ, ওইটা যদি আপনি যে স্টোরির কথা চিন্তা করতেছেন ওইটার চাইতে 70% এর কম হয়, তখন এটাকে এক্সট্রিম সফট স্টোরি এফেক্ট বলবো আমরা। হ্যাঁ, সো এটা জেনারেলি স্ট্রাকচারাল ড্রয়িং থেকে আমরা সফট স্টোরি এফেক্টটা ডিটারমাইন করতে পারি। এটা ডিটারমাইন করার জন্য আমাদের যেগুলো লাগবে এটা হচ্ছে আমাদের যে কোনো স্টোরির স্টিফনেস বের করতে হবে। যে এই প্রতিটা স্টোরির স্টিফনেস বের করবো এবং হচ্ছে ওই স্টিফনেস থেকে আমরা ক্যালকুলেট করব যে আমি যেই স্টোরিতে আছে ওই স্টোরির কথা এটা 70% এর কম না বেশি আছে। যদি বেশি থাকে তাহলে তো সফট স্টোরি এফেক্ট নাই, আর যদি কম থাকে তাহলে সফট স্টোরি এফেক্ট আছে। এটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা আপনাদেরকে দেখানো হবে। আচ্ছা, সফট স্টোরি এফেক্ট গুলো জেনারেলি কিরকম হয় আমাদের বাংলাদেশের জন্য অথবা রেগুলার বিল্ডিং গুলোর জন্য? যেমন 1 নাম্বার হইতে পারে আমরা যে গ্যারেজ করি, দ্যাট মিন্স গ্রাউন্ড ফ্লোর যেটা করি, গ্রাউন্ড ফ্লোরে তো আমরা গ্যারেজে ওইরকম পার্টিশন ওয়াল, ব্রিক ওয়াল ইউজ করি না, তাই না? কিন্তু এর উপরের ফ্লোর গুলাতে হচ্ছে ব্রিক ওয়াল থাকে অথবা ইনফিল ওয়াল থাকে। এই ইনফিল ওয়াল কিন্তু আপনার একটা স্টিফনেস দেয়। সো আমি নিচের তলা ইনফিল ওয়াল রাখতেছি না, উপরের গুলাতে হচ্ছে ইনফিল ওয়াল রাখতেছি সবগুলাতে, তার মানে এই জায়গায় একটা স্টিফনেস এর ভেরিয়েশন হচ্ছে। সো এই ভেরিয়েশন গুলোর জন্য জেনারেলি দেখা যায় যে সফট স্টোরি এফেক্ট আসে। তারপর হচ্ছে আপনার যে কোনো একটা স্টোরির হাইট যদি অনেক বেশি হয় তখন হচ্ছে সফট স্টোরি এফেক্ট আসতে পারে। তারপর আপনি আরেকটা যদি এরকম থাকে আপনার নিচতলায় কলাম নাই, উপরে কলাম আছে, তখন স্টিফনেস এর একটা ভেরিয়েশন হয়। যেমন হচ্ছে অনেক মার্কেটে দেখবেন এই জিনিস করে যে মার্কেটের ফ্রন্ট স্পেস বেশি রাখার জন্য কলাম অথবা শেয়ারওয়াল যাই বলি নিচের দিকে থাকে না, বাট উপরের দিকে শেয়ারওয়াল কলাম ইউজ করে। ওনারা যেটা করে ডিপ বিম দিয়ে আপনার লোডটা ট্রান্সফার করে দেয় পেরিফেরাল যে কলাম গুলো আছে ওই কলাম গুলাতে। তার মানে এইরকম ডিজাইন করতে গেলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে সফট স্টোরি এফেক্ট যাতে না আসে। বুঝতে পারছেন কি? সফট স্টোরি এফেক্ট কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জিনিস, এটা সবাই মাথায় রাখতে হবে, মাথায় রেখে ডিজাইন করতে হবে। ওই যে ইনফিল ওয়ালের ব্যাপারটা যে হ্যাঁ, বললেন, আমার যদি একটু একতলায় বলতেন তো মানে ওইটা এফেক্টটা সবগুলো কি? গ্যারেজের মানে মেইনলি চারপাশে তো কখনো ওয়াল দেয় না, তো এইটা আসলে কি মানে দেওয়া উচিত তাহলে না, একতলায় দেওয়া ওয়াল, দে- বা এটা দেওয়া করতে হবে উচিত, কিভাবে? দেওয়া উচিত বলতে আসলে আমি তো গ্যারেজে চাইলেই ইনফিল ওয়াল দিতে পারতেছি না। জি ভাই, সেটাই বলতেছি। হ্যাঁ, যেহেতু আমি ইনফিল ওয়াল দিতে পারতেছি না সেই ক্ষেত্রে আমার কলামের স্টিফনেস যদি আমি বাড়াই দিতে পারি, মানে নিচতলায় যদি আমি স্টিফনেস বাড়াই নিতে পারি, কলামের ডাইমেনশন
বেশি করে অথবা কলামের রিইনফোর্সমেন্ট বেশি ইউজ করে তখন হচ্ছে আমি সফট স্টোরি এফেক্টটা রেজিস্ট করতে পারি। অথবা আমি যদি ইনফিল ওয়ালের যেই হয় আপনার স্টারটাই মডেল করতে হয়, ওই মডেলের করে আমি দেখতে পারি যে উপরের তলায় স্টিফনেস কিরকম আছে, নিচের তলায় স্টিফনেস কিরকম আছে। এই দুইটা স্টিফনেসের ভেরিয়েশন যদি 70% চাইতে বেশি না হয় তাহলে হচ্ছে ওকে, আর যদি 70% চাইতে বেশি হয়ে যায়, মানে কম হয়ে যায়, তখন হচ্ছে আমাদের জেনারেলি যেটা করতে হয়, যে যে জায়গায় পার্টিশন ওয়াল গুলা ইউজ করা পসিবল ওই জায়গাগুলোতে আমি পার্টিশন ওয়াল গুলা ইউজ করতে পারি। যেমন হচ্ছে অনেক টাইমে দেখা যায় যে আপনার পার্কিং করতেছেন, পার্কিং এর মধ্যে দুই কলামের মাঝখান দিয়ে যে গাড়ি ভিতরের দিকে ঢুকতেছে, যেটা প্যারালাল ঢুকতেছে ওই জায়গায় কিন্তু আপনি ইনফিল ওয়াল ইউজ করতে পারতেছেন, কিন্তু যেটা পারপেন্ডিকুলার ঢুকতেছে ওই জায়গায় পারবেন না। সো যে প্যারালাল জোন গুলাতে যেটাতে ইউজ করতে পারতেছেন ওই জোন গুলাতে আপনি চাইলে ইনফিল ওয়াল দিয়ে স্টিফনেস বাড়াই নিতে পারেন। আচ্ছা, আমি যেটা বলতেছি বুঝতে পারছেন কি? জি ভাইয়া, আচ্ছা, পারছি। আমি যদি একটু ইয়াতে দেখাই, এই একটা কলাম, হ্যাঁ, সিমিলারলি এই জায়গায় আরেকটা কলাম আছে, এই জায়গায় দুইটা কলাম আছে। এখন আমি যদি একটা গাড়ি এই জায়গায় পার্ক করতে চাই, গাড়িটা ধরেন এই ডিরেকশনে পার্ক করি, তাই তো? এখন এই ডিরেকশনে পার্ক হওয়ার ফলে কি হলো, এই জোনটাতে আমি চাইলে ইনফিল ওয়াল ইউজ করতে পারি না? এই জোনটাতে যদি আমি ইনফিল ওয়াল ইউজ করে দেই তাহলে স্টিফনেস বেড়ে গেল না? এই জায়গায় যদি ইনফিল ওয়াল ইউজ করি তাহলে স্টিফনেস বেড়ে গেল, তাই না? এই দুইটার জন্য যদি আমি স্টিফনেস বাড়াই দিতে পারি তাহলে কিন্তু সফট স্টোরি এফেক্ট একটা ডিরেকশনে কমতেছে। এখন অন্য ডিরেকশনে তাহলে কি হবে? অন্য ডিরেকশনে আবার দেখতে হবে যে এরকম কোনো ওয়ে আছে কিনা, রেজিস্ট করার মতো এরকম কোনো ওয়ে আছে কিনা। যদি ওয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই জিনিস রেজিস্ট করতে হবে, স্টিফনেস বাড়াই নিতে হবে। ক্লিয়ার কি? জি ভাইয়া, ক্লিয়ার। তারপর হচ্ছে মাস ইরেগুলারিটিস। মাস ইরেগুলারিটিস গুলো জেনারেলি হয় আমাদের যে কোনো স্টোরির, বিল্ডিং এর যে কোনো স্টোরির ওয়েট যদি নর্মাল যে স্টোরি ওয়েট আছে এর চাইতে ডাবল হয়ে যায়। এই জায়গায় বলা আছে মাস ইরেগুলারিটি এক্সিস্ট ইফ ওয়েট অফ এ স্টোরি ইজ গ্রেটার দেন 200 অফ ওয়েট অফ অ্যান অ্যাডজেসেন্ট স্টোরি। এটা জেনারেলি দেখা যায় যে রুফে লাইন টেরাস এবং অন্যান্য ইউজ করা হয়, এই কারণে দেখা যায় যে রুফে আপনার লোডটা বেশি হয়, ডেড লোডের পার্টটা বেশি হয়। সো এই ডেড লোডটা যেটা করতে হবে, আমাদের দেখতে হবে যে এটা ডাবলের চাইতে বেশি হয়েছে কিনা। যদি ডাবলের চাইতে বেশি হয়ে যায় তাহলে হচ্ছে মাস ইরেগুলারিটিস চলে আসবে। সো ওই রকম ইরেগুলারিটিস আনা যাবে না। এটাতে আরেকটা জিনিস আছে, আচ্ছা ওইগুলা বাদ দেই, দরকার নাই। আচ্ছা, এটাতে এই জায়গায় দেখানো হচ্ছে যে ডাব্লিউআই মানে ওয়েট, যেই কোনো ফ্লোরের জন্য যদি আমি নেই, এটার বিলো অথবা অ্যাবভ যে স্টোরি আছে ওইটার চাইতে যদি ডাবলের চাইতে বেশি হয়ে যায় তাহলে হচ্ছে এটা মাস ইরেগুলারিটিস থাকবে। এটা আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস থেকে এটা বের করতে পারি। এটা কিভাবে বের করতে হয় এটা আমরা পরে দেখবো, সবগুলাই কিভাবে কিভাবে বের করতে হয় এটা দেখবো আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে ভার্টিক্যাল জিওমেট্রিক্যাল ইরেগুলারিটিস। আমরা যেরকম প্ল্যান ইরেগুলারিটিস দেখলাম অথবা রিএন্ট্রেন্ট কর্নার দেখলাম, সিমিলারলি এটা হচ্ছে ভার্টিক্যাল জিওমেট্রিক ইরেগুলারিটিস। ভার্টিক্যাল জিওমেট্রিক ইরেগুলারিটিস গুলা কখন থাকবে? ধরেন আপনার নিচের দিকে হচ্ছে বিল্ডিং এর ডাইমেনশন বেশি, উপরে যে আস্তে আস্তে কমতেছে। এখন এটা কতটুকু পর্যন্ত কমতে পারবে? যেমন ব্রুস খলিফায় যেটা হয়েছে যে নিচের ডাইমেনশনটা অনেক বড়, আস্তে আস্তে এটা ছোট হয়ে হয়ে একবারে উপরে যে ছোট হয়ে গেছে, এই যে এটার মতো হয়ে গেছে, তাই না? সো এই ডাইমেনশনটা আমি কতটুকু অ্যালাউ করব? এটা জেনারেলি বলা হয় যে আপনি এই যে নিচের ডাইমেনশন যেটা, এটা যদি তার উপরের যে ডাইমেনশন আছে,
হরিজন্টাল যে ডাইমেনশন আছে এটার চাইতে যদি আপনার 1.3 গুণ অথবা 130% চাইতে যদি বেশি হয়ে যায় তখন হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে ভার্টিক্যাল জিওমেট্রিক্যাল ইরেগুলারিটিস। ঠিক আছে, এই যে এই জায়গায় দেখেন দেখানো আছে, এই যে এটা যদি L2 হয়, এটা যদি L1 হয়, তার মানে L2 ডিভাইড বাই L1 ইজ গ্রেটার দেন 1.3 হইলে আমরা এটাকে ভার্টিক্যাল জিওমেট্রিক্যাল ইরেগুলারিটিস বলবো। সিমিলারলি এটার জন্য L2 ডিভাইড বাই L1, আর এটাতে বলা হয়েছে A, এই পাশে A হচ্ছে যদি 0.15 ধরি, এই পাশে যদি 0.15 ধরি, তাহলে দুইটা মিলে হচ্ছে 0.3। তার মানে আমাদের 30% এর বেশি যদি হয়ে যায় তাহলে এটাতে ইরেগুলারিটিস আসবে। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে ভার্টিক্যাল ইন প্লেন ডিসকন্টিনিউটি ইন ভার্টিক্যাল এলিমেন্ট রেজিস্টিং ল্যাটারাল ফোর্স সিস্টেম। হ্যাঁ, যেমন ধরেন আমাদের এই ডিরেকশনে যদি কোনো ফোর্স আসে, এই ডিরেকশনে যদি কোনো ফোর্স আসে ল্যাটারাল ফোর্স, তখন রেজিস্ট করবে কোনটা? এই যে টোটালটা একসাথে রেজিস্ট করবে না। সো এই এটা হচ্ছে উইথ। হ্যাঁ, এই উইথ থেকে যদি আমি একটা অফসেট নেই, এই অফসেটটা যখন উইথের চাইতে বেশি হয়ে যাবে তখন হচ্ছে ইন প্লেন ভার্টিক্যাল এলিমেন্ট রেজিস্টিং ল্যাটারাল ফোর্সের ডিসকন্টিনিউটি চলে আসবে। যেমন ধরেন এই জায়গায় কি বলছে, irregularities exist if the offset in greater than the width or the exists or a reduction if in stiffness of the story below। তার মানে আপনার একটা হচ্ছে স্টিফনেস এর উপর বেস করে, আচ্ছা অফসেটের উপর বেস করে। যেমন এই জায়গায় অফসেট কি হচ্ছে, যেমন এটা হচ্ছে আমরা একটা ধরলাম স্টিপ এলিমেন্ট, আর এই জায়গায় আরেকটা স্টিপ এলিমেন্ট। এখন এই দুইটার মধ্যে যদি আমি একটা অফসেট রাখি এবং এই অফসেটটা যদি আমাদের যে উইথ আছে ওই উইথের চাইতে ল্যাটারাল সিস্টেমের রেজিস্টিং সিস্টেমের যে এলিমেন্ট আছে ওই এলিমেন্টের উইথের চাইতে যদি বেশি হয়ে যায় তখন হচ্ছে আমরা এটাকে বলবো ভার্টিক্যাল ইনপ্লেন ডিসকন্টিনিউটি। ঠিক আছে, এটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তারপর হচ্ছে উইক স্টোরি। উইক স্টোরিটা হচ্ছে যে কোনো স্টোরির স্ট্রেংথ অথবা স্টিফনেস যদি অ্যাবভ অর বিলো যে স্টোরি আছে ওইটার 80% এর চেয়ে কম হয় তখন এটাকে বলবো হচ্ছে উইক স্টোরি। আমরা একটা দেখছি সফট স্টোরি আর একটা হচ্ছে উইক স্টোরি। আচ্ছা, এই যে এই জায়গায় দেখেন এটা বলা আছে স্ট্রেংথ অফ বি। রাবণী তোর চা কি পরে না ঘন হইছে? হ্যালো, হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই উইক স্টোরির কথা বলতেছিলাম। উইক স্টোরিটা হচ্ছে যে কোনো স্টোরি তার অ্যাবভ অর বিলো স্টোরির স্টিফনেসের চাইতে অথবা স্ট্রেংথের চাইতে যদি 80% এর চাইতে কম হয় তখন হচ্ছে উইক স্টোরি এফেক্ট আসবে। এটা হচ্ছে অ্যাডজাসেন্ট স্টোরির জন্য, এটা কিন্তু এভারেজ কোনো ইয়ে নাই। হ্যাঁ, আচ্ছা সো এগুলো হচ্ছে ভার্টিক্যাল ইরেগুলারিটিস 5টা গেল। আর রেফারেন্স হিসাবে আমরা জেনারেলি এই জিনিসগুলো রেফারেন্স হিসেবে ইউজ করছি আরাম স্যারের শীট এবং হচ্ছে বিএনবিসি 2020, জেনারেলি বিএনবিসি 2020 আনাম স্যারের শীট এবং হচ্ছে মেহেদি আনসারি স্যারের
বুয়েটের যে শীটগুলো এগুলো হচ্ছে আমরা ফলো করা হয়েছে আর কি রেফারেন্স হিসাবে। ওইগুলা থেকে আমরা কিছু পিকচার অথবা ডকুমেন্টস ইয়ে করছি। আচ্ছা, আপনাদের ইরেগুলারিটিস গুলা মোটামুটি কমপ্লিট। 10 টাইপের ইরেগুলারিটিস ছিল। আমরা কি 5 মিনিটের জন্য একটু ইয়াতে যাই? হ্যাঁ, আমার একটু মেহেদীর সাথে একটু কথা বলতে হবে। 5 মিনিট পরে আবার স্টার্ট করতেছি। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে এই ডকুমেন্টসটা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? মানে তাহলে আপনারা দেখতে পারতেন। ইমাম ভাই, ড্রাইভে তো দেয়া হয়। আচ্ছা, ড্রাইভে কি আছে এটা? না ভাই, এর আগেরটা মানে গত লেকচারটা মানে এই হার্ড কপিটা দেয়া হয়নি, তো আচ্ছা, রেকর্ডিংটা। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ক্লাস শেষে এগুলা দিয়ে দিব আর কি। হ্যাঁ, 5 মিনিটের জন্য একটু ইয়াতে যাচ্ছি। হ্যাঁ, 5 মিনিট পরে আবার কথা বলতেছি আপনাদের সাথে। আপনারা একটু ওকে ভাই। দেখেন, ইয়াগুলা দেখেন। और आठटा
ভাইয়াকে কিছু বলতেছেন, আমরা কিন্তু শুনতেছি না। আচ্ছা 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 সরি, আসলে স্পিকার অফ করা ছিল, মিউট করা ছিল। আচ্ছা, আমাদের এতক্ষণ যে ইরেগুলারিটিস গুলা দেখছি, ওই ইরেগুলারিটিস গুলা হচ্ছে আমরা এখন চেক কিভাবে দিতে হয় ওইটা দেখবো। যেমন আমাদের যে জিওমেট্রি অথবা স্ট্রাকচারাল বিল্ডিং ছিল, ওইটাতে সবগুলোর জন্য হচ্ছে চেক দেওয়া হয়েছে। আমরা বেশ কিছু জায়গায় হচ্ছে ইরেগুলারিটিস পাইছি। ইরেগুলারিটিস গুলার মধ্যে একটা ছিল হচ্ছে টর্শনাল ইরেগুলারিটিস গুলা ইরেগুলার ছিল, রিএন্ট্রেন্ট কর্নার ছিল, তারপর হচ্ছে নন প্যারালাল সিস্টেম ছিল, ভার্টিক্যাল জিওমেট্রি ইরেগুলারিটিস ছিল। ভার্টিক্যাল জিওমেট্রি ইরেগুলারিটিস তো আমরা দেখেই বুঝতে পারছি যে নিচে অনেক বড় ছিল, উপরে যে এটা ছোট হয়ে গেছে, তার মানে ভার্টিক্যাল জিওমেট্রিক ইরেগুলারিটিস গুলা ছিল। আচ্ছা, এখন এগুলা কিভাবে বের করব ওই জিনিসগুলা দেখবো। যেমন হচ্ছে এই জায়গায় ফার্স্টে টর্শনাল ইরেগুলারিটিসটা হচ্ছে স্ট্রাকচার অ্যানালাইসিস থেকে বের করব। সিমিলারলি সফট স্টোরি মাস ইরেগুলারিটিস ওইগুলা হচ্ছে স্ট্রাকচার অ্যানালাইসিস থেকে, ডিসকন্টিনিউটি অর উইক স্টোরি যেটা, এটা হচ্ছে স্ট্রাকচার অ্যানালাইসিস থেকে। বাকি সবগুলাই হচ্ছে আমাদের আর্কিটেকচারাল ড্রয়িং থেকে। সো আর্কিটেকচারাল ড্রয়িং এর গুলা ফার্স্টে দেখি, পরে হচ্ছে স্ট্রাকচারেরটা দেখবো। যেমন হচ্ছে রিএন্ট্রেন্ট কর্নার। রিএন্ট্রেন্ট কর্নারটা বলতে আমরা যদি কোনো বিল্ডিং এ, যেমন এই জায়গায় হচ্ছে বিল্ডিংটা ছোট হয়ে গেছে, তাই না? তার মানে এটা যদি টোটালটা এল হয়, এটা হচ্ছে এ, এল বাই এ 0.15 এর চাইতে বেশি হইলে এটা ইরেগুলার হয়। আমরা তো জানি 15 অথবা 15 এর চাইতে বেশি হইলে ইরেগুলার হয়। যেমন মনে আছে কিনা আপনাদের, এই যে 0.15, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি 0.15 এর চেয়ে বেশি হয়, তখন এটাকে আমরা ইরেগুলার বলি। ওইটা এই জায়গায় বের করা হয়েছে। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ফ্লোরের জন্য। যেমন হচ্ছে এই ডাইমেনশনটা আমাদের কোথায় আরম্ভ হয়েছে, এটা হচ্ছে এই দুইটা ফ্লোরে, 1 2 3, তিনটা ফ্লোরে আছে, 5th ফ্লোর, 6 এবং ওভারহেড ওয়াটার ট্যাঙ্কটা যেই জোনে হবে ওই জোনটা। তাহলে এটাতে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 15, আর এল তো সবগুলোর জন্য সমান, লেন 75 করে। তার মানে ই ডিভাইড বাই এল দেখা যাচ্ছে যে 0.2 হয়ে যাচ্ছে। তার মানে এটা কি রিএন্ট্রেন্ট কর্নার তৈরি হচ্ছে না? 0.15 এর চেয়ে বেশি হলেই তো রিএন্ট্রেন্ট কর্নার। সিমিলারলি এক্স ডিরেকশনে বের করলাম। ওয়াই ডিরেকশনের কথা যদি চিন্তা করি, ওয়াই ডিরেকশন হচ্ছে এটা, এটাতে এর ভ্যালুটা হচ্ছে অনেক বড়, তাই না? এর ভ্যালুটা অনেক বড় এল এর তুলনায়। সো ই ডিভাইড বাই এল করলে আমাদের উপরের তিনটা ফ্লোরে দেখা যাচ্ছে রিএন্ট্রেন্ট কর্নার আছে, তাই না? বুঝতে পারছেন কি? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি। ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি যেটা হচ্ছে যে আমাদের টোটাল ফ্লোর যেটা, এটা এক্স, এটা যদি ওয়াই হয়, এই এটার মধ্যে আমাদের যে ফ্লেক্সিবল জোন যেটা আছে অথবা পাঞ্চ যেটা আছে, ওইটা যদি 50% এর চাইতে বেশি হয়, তখন হচ্ছে আমরা ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি বলবো, তাই তো? তার মানে এই জোনটাতে দেখেন আমাদের পাঞ্চই আছে হচ্ছে শেয়ার ওয়ালের যে জোনটা আছে ওই জোনটাতে। তার মানে এটা টোটাল ফ্লোরের তুলনায় অনেক ছোট। এটা আমি আর্কিটেকচারাল প্ল্যান দেখেই বলতে পারতেছি এটাতে অ্যাকচুয়ালি ওইরকম কোনো ইয়ে নাই, কি বলে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি নাই। এরপরে এই জোনটাতে যদি দেখি, এই জোনটাতে কি হচ্ছে, এই জোনে কিন্তু স্ট্রাকচারাল এলিমেন্ট নাই। সো এটাতে যে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি হবে, সে কিন্তু ডায়াফ্রাম ধরবেই হচ্ছে এই জোন, এই জায়গা থেকে, এই কলামের এই জায়গাগুলো থেকে হচ্ছে ডায়াফ্রাম ধরবে, সে কিন্তু এই জায়গা থেকে ডায়াফ্রাম ধরবেই না, যেহেতু ওই জায়গায় যাবেই না। সো এটা ডিসকন্টিনিউটি হওয়ার কোনো প্রশ্নই, ঠিক আছে? তারপর হচ্ছে আউট অফ প্ল্যান অফসেট। আউট অফ প্ল্যান অফসেট আমাদের স্ট্রাকচারে আউট অফ প্ল্যান অফসেট কোথাও, অফসেট কোথাও নাই। নিচে যেরকম করতেছি উপরেও যে একই রকম করতেছি, তাই না? উপরে যে একটা জায়গায় যে ইয়া হয়ে যাচ্ছে, কি বলে এটাকে, আমরা একটা জায়গায় যে একটা অংশ বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু এটা তো আর অফসেট করতেছি না, তাই না? যেহেতু অফসেট করতেছি না, সো ওই রকম কোনো ইরেগুলারিটিস নাই। তারপরে হচ্ছে নন প্যারালাল সিস্টেম। নন প্যারালাল সিস্টেম বলতে
আমাদের এক্সকিউজ মি ভাইয়া, জি বলেন বলেন। আমাদের আউট অফ প্ল্যান অফসেট যেটা, জি ওইটা কি পার্টিশন ওয়ালের ক্ষেত্রে কি কোনো ইয়ে আছে? না না, এটা এটা হচ্ছে স্ট্রাকচারাল এলিমেন্টের জন্য, স্ট্রাকচারাল এলিমেন্ট। ও, আচ্ছা আচ্ছা, পার্টিশন আপনার ওয়াল এটার বাইরে। ল্যাটারাল লোড যেটা ক্যারি করবে, ল্যাটারাল লোড যেটা ক্যারি করবে ওটা হচ্ছে স্ট্রাকচারাল এলিমেন্ট। হ্যাঁ জি জি, থ্যাংক ইউ। ভাইয়া আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানের জন্য যেসব মানে ইস্যুগুলো আসতেছে, যেমন রিএন্ট্রেন্ট কর্নার, আমরা হ্যাঁ যেটা নটকে পাইলাম, জি। নটকে পাওয়াতে এখন আমাদের করণীয় কি? আমাদেরকে এটা ঠিক করতে হবে, নাকি জাস্ট এটা একটা কমেন্ট থাকলো যে এটা? না না না, এটা ঠিক করতে হবে, এটা ঠিক করতে হবে, ঠিক আচ্ছা, করতে এটা হবে। কি বলবেন এবং কিভাবে হচ্ছে ঠিক করবো? এটা ঠিক করার ওয়ে হচ্ছে আমাদের এই কর্নার গুলাতে, রিএন্ট্রেন্ট কর্নার যেই জোনে তৈরি হবে, এই জোনটাতে যদি তৈরি হয় তখন দেখা যাবে এটাতে টর্শন তৈরি হবে, টর্শন ক্রিয়েট হবে। টর্শন ক্রিয়েট হওয়ার ফলে কি হবে, এই জোনটাতে আপনি যেই স্ট্রাকচারাল মেম্বার ইউজ করেন, কলাম ইউজ করেন অথবা শেয়ার ওয়াল ইউজ করেন, ওইটা হচ্ছে বেশ স্টিফনেস, অনেক স্টিফনেস সহ ওইটা করতে হবে। যেমন ধরেন আপনার এই জোনটাতে যদি আপনি কলাম ইউজ করেন, দেখা যাবে যে এই কলামের সাইজ বড় হচ্ছে। শেয়ার ওয়াল যদি ইউজ করেন, শেয়ার ওয়াল দুই সাইডে শেয়ার ওয়াল ইউজ করতে হবে, এবং হচ্ছে এটার ডাইমেনশন বড় হওয়া লাগবে, কারণ হচ্ছে এটাতে যাতে আপনার টর্শনের জন্য সে কলাপস না করে, ফেল না করে। এটার ওইভাবে হচ্ছে রিএন্ট্রেন্ট কর্নারটা আমরা রেজিস্ট করতে পারি। ভাই আমরা টর্শন না হয় আমরা কন্ট্রোল করলাম, কিন্তু রিএন্ট্রেন্ট জি কর্নার তো আমার ওই নটকেই থাকবে সবসময়। হ্যাঁ, এটা নটকে থাকবে, কিন্তু আপনার ওই ইয়াটা রেজিস্ট করতে হবে। আচ্ছা, তবে উচিত হচ্ছে রিএন্ট্রেন্ট কর্নার যাতে তৈরি না হয় ওই রকম জিওমেট্রি তৈরি করা। এটা তো ভাই আর্কিটেকচারের সাথে ঝগড়া করে উপায় নেই, এটা তো অনেক রকম হ্যাঁ ইস্যু আছে। হ্যাঁ হ্যাঁ, এই কারণেই হচ্ছে আমরা অল্টারনেটিভ যে আমাদের স্ট্রাকচারাল যে সমাধান, ওই সমাধানের দিকে যাই আর কি। জি, আর ভাই এই যে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি যেটা বললেন, এটা তো মনে জি করেন ম্যাক্সিমাম ফ্যাক্টরি বিল্ডিং এ দেখা যায় যে ফার্স্ট ফ্লোরটা হচ্ছে মেজনাইন ফ্লোর থাকে, মানে অনেক ইয়ে থাকে আর কি, ওপেনিং থাকে ফ্যাক্টরি জি বিল্ডিং গুলোতে আর কি। সেক্ষেত্রে আচ্ছা। তো ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি হবেই এখানে। সো হ্যাঁ, তখন আমরা রিজিড ডায়াফ্রাম না দিয়ে ফ্লেক্সিবল ডায়াফ্রাম দিয়ে কাজ করতে হবে। শুধু ওই ফ্লোরটার জন্য নাকি সব পুরো বিল্ডিং এর জন্য? না, যেই ফ্লোরে আছে ওই ফ্লোরে, আপনার অন্যান্য ফ্লোর যদি ওরকম থাকে, স্টিক থাকে, তখন হচ্ছে ওইটা রিজিড ডায়াফ্রাম দিয়ে করতে হবে। আর মেজানাইন ফ্লোর যেটা হয়, মেজানাইন ফ্লোর গুলা কিন্তু আপনার একটা পার্টে হয় শুধু, টোটাল জি বিল্ডিং এ কিন্তু হয় না। তো ওই যেই জোনটাতে আছে আপনার ডায়াফ্রাম কিন্তু ওই জন্যই ধরবে, টোটাল ইয়াতে করলে হবে না। আপনার স্ল্যাব সিস্টেম যেটা যেই জোনে আছে ওই জোনটা ইয়া করতে হবে। আর আপনি যদি টোটালটা বিম দিয়ে দেন, ইন্টারকানেক্টেড করে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ডায়াফ্রাম টোটালটার জন্য নিতে পারেন। কিন্তু আপনি যখন একটা জোনের জন্য, দ্যাট মিনস আপনি যদি টোটাল ফ্লোরের মধ্যে 5-6টা কলাম নিয়ে একটা মেজারমেন্ট ফ্লোর করতেছেন, তখন হচ্ছে ওই 5-6টা কলাম নিয়েই হচ্ছে আপনার ডায়াফ্রাম করতে হবে। জি, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে নন প্যারালাল সিস্টেম। যেটা নন প্যারালাল সিস্টেম, আমাদের এই জায়গায় তো নন প্যারালাল সিস্টেম নাই, কারণ হচ্ছে এক্স এবং ওয়াই দুই ডিরেকশনই হচ্ছে আমাদের প্যারালাল সিস্টেমই আছে। আচ্ছা, তারপর হচ্ছে ভার্টিক্যাল জিওমেট্রিক ইরেগুলারিটিস। আমাদের বিল্ডিং এর জন্য তো ভার্টিক্যাল জিওমেট্রিক্যাল ইরেগুলারিটিস নাই, কারণ হচ্ছে আমরা নিচে এবং উপরে যে ভার্টিক্যাল এলিমেন্টের এক্সটেনশন যেটা, এটা যদি নিচে 30% বেশি থাকে এবং উপরে যদি কম থাকে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ভার্টিক্যাল জিওমেট্রিক্যাল ইরেগুলারিটিস। আমাদের যে প্ল্যানটা আছে, আমাদের শুধু এই জোনটা হচ্ছে একটু বাড়ছে, তাই না? এই জোনটা একটু বাড়ছে, এটা তাইলে আমাদের একবারে উপরে যে একটা ইরেগুলারিটিস আসতে পারে, তাই না? উপরে এসে একটা ইরেগুলারিটিস আসতে পারে। আমি কি বলতেছি বুঝতে পারতেছেন? ভাই আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, মনে হয় যে আপনার কথা আগে আসতেছে আর প্রেজেন্টেশনটা 2 সেকেন্ড পরে আসতেছে। এটা কি সবার কিনা, নাকি আমার শুধু? আমারও সেম প্রবলেম হচ্ছে। এর প্রবলেম আমার আচ্ছা, হচ্ছে। আচ্ছা দেখি কি করা যায়।
আচ্ছা, আমাদের বিল্ডিংটাতে হচ্ছে এরকম একটা পাঞ্চ আছে, তাই না? এই জোনটাতে, তার মানে আমি এই জোনে যদি ভার্টিক্যাল জিওমেট্রিক্যাল ইরেগুলারিটি যদি চিন্তা করি, যেমন ধরেন এই জোনের যে ডাইমেনশন এবং হচ্ছে এই পাঞ্চ যে জোনটা করলাম, এটা যদি থাকে, এটা বের করলে দেখা যাবে যে ইরেগুলারিটিস আছে, তাই না? এই যে এটা নিচের ডাইমেনশন এবং উপরের ডাইমেনশনের যদি ডিফারেন্স আমি বের করি, এই যে এটা ডিভাইড বাই হচ্ছে এটা যদি করি, তাহলে এটা 1.3 চাইতে বেশি হবে না? টোটাল ডাইমেনশন কত ছিল এটা মনে আছে? 45 ফিট মেবি ভাই, আচ্ছা, 1.5 এর মতো হবে ভাই, 3 ভাগে। হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ হবে, তার মানে এই জায়গায় ইরেগুলারিটিস আছে না? জি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ডিসকন্টিনিউটি ইন ভার্টিক্যাল এলিমেন্ট রেজিস্টিং ল্যাটারাল ফোর্স সিস্টেম, আমাদের তো এরকম কোনো অফসেট নাই, স্ট্রাকচারে কোনো অফসেট নাই, তার মানে এটা আমি রেগুলার স্ট্রাকচারই বলতেছি, পারি, তাই না? ইরেগুলারিটিস নাই। আচ্ছা, এখন আসতেছি, এই যে এতক্ষণ দেখলাম হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং দেখে কিভাবে আমরা ইরেগুলারিটিস গুলো আইডেন্টিফাই করবো এটা। এখন স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে আমি ইটাপস থেকে কিভাবে আউটপুটটা নিব, ইটাপস থেকে কিভাবে বের করব ওইটা দেখি। যেমন ফার্স্টে হচ্ছে টর্শনাল ইরেগুলারিটিসটা আমরা আইডেন্টিফাই করব। টর্শনাল ইরেগুলারিটিস দেখার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে, স্ট্রাকচারটা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে আউটপুটের যেই ডিসপ্লে অপশন যেটা আছে, ডিসপ্লে অপশনে ফার্স্টে অ্যানালাইসিসে যাব। অ্যানালাইসিসে যে রেজাল্টে যে 4 নাম্বার হচ্ছে স্টোরি ম্যাক্স এন্ড এভারেজ ড্রিফট, ওই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা চার্ট আসবে। এই চার্টে আমরা দেখব হচ্ছে এই যে রেশিও আমাদের কত ছিল, 1.2 ছিল হচ্ছে রেগুলার, আর হচ্ছে যদি 1.4 হচ্ছে থাকে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে এক্সট্রিম, তাই না? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? যে টর্শনাল যে বলতেছেন যে 1.2 টা হলো রেগুলার আর এক্সট্রিম হচ্ছে 1.4, হ্যাঁ। 1.4 টা কি অ্যালাউয়েবল? আমরা কি 1.4 পর্যন্ত নিতে পারবো একটা বিল্ডিং এ? না, আমি হচ্ছে 1.2 এর চাইতে কম থাকতে হবে। 1.2 এর পরে গেলেই হচ্ছে এটা ইরেগুলার, আর এটা যদি 1.4 এর চাইতে বেশি হয় অথবা 1.4 হয়ে যায়, তখন বলতে হবে এক্সট্রিম ইরেগুলার। মানে ইরেগুলার হচ্ছে ওই যে মাত্রা অতিরিক্ত আছে না, ওইটাই হচ্ছে এক্সট্রিম, যে আমাদের ওইটা হচ্ছে এক্সট্রিম। ইরেগুলার হইলে আমার যদি ইরেগুলারিটি 1.3 থাকে তাহলে কি আমি বিল্ডিংটাকে ওকে মানে না, এটা ওকে না, এটা 1.2 এর হচ্ছে নিচে রাখতে হবে সবসময়? হ্যাঁ, 1.2 এর নিচে রাখতে হবে। এটা কিভাবে আমরা করব, এটা হচ্ছে বিল্ডিং এর স্টিফনেস বাড়ায় আমরা করতে পারি, তাই না? যেমন ধরেন আমি যেটা বললাম যে এই জোনটা স্টিফ, এই জোনটা হচ্ছে উইক, তাহলে আমি কি করতে পারি, এই উইক জোনের স্টিফনেস বাড়াইতে পারি, এলিমেন্ট বাড়াইতে পারি, রেজিস্টিং সিস্টেম বাড়াইতে পারি, জায়গায় শেয়ার ওয়াল অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই জায়গায় যদি স্টিফনেস বাড়াই তাহলে দেখা যাবে যে দুইটারই ড্রিফট একই রকম হচ্ছে, তার মানে এভারেজ আর ম্যাক্সিমাম মিনিমাম দুইটা কাছাকাছি। যদি দুইটা কাছাকাছি হয় তাহলে তো 1.2 এর চেয়ে কমে যাবে, তাহলে এটা রেগুলার টর্শনাল ইরেগুলারিটিস গুলো আর থাকবে না। এই যে দেখেন এগুলাতে হচ্ছে রেশিও দেখাচ্ছে, এভারেজ আর ম্যাক্সিমাম ড্রিফটের রেশিও দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা এই যে নিচের দিকে দেখেন 1.2 এর চেয়ে বেশি, 1.29, এটা হচ্ছে ম্যাক্সিমাম ড্রিফট, এটা হচ্ছে এভারেজ ড্রিফট। ম্যাক্সিমাম ড্রিফট ডিভাইড বাই এভারেজ ড্রিফট যখনই 1.2 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে তখনই আমরা বলতেছি নট ওকে। তার মানে এটাকে সমাধান করার জন্য আমাদের যেটা করতে হবে, হয় স্টিফনেস বাড়াইতে হবে, নয়তো নন লিনিয়ার অ্যানালাইসিস করতে হবে। টর্শনাল ইরেগুলারিটি কি চেক দিব শুধুমাত্র আর্টকোয়েকের জন্য নাকি উইন্ডলোড সহ? উইন্ডলোডের জন্য শুধু আর্টকোয়েক, ড্রিফটটা আর্টকোয়েকের জন্য হয়, ড্রিফট আর আর্টকোয়েকের জন্য হয়। আচ্ছা,
আচ্ছা, তারপরে হচ্ছে আহ, আমাদের স্টিফনেস ইরেগুলারিটি, যেটা সফট স্টোরি এফেক্ট। সফট স্টোরি এফেক্টটা দেখার জন্য আমরা ফার্স্টে যাব হচ্ছে অ্যানালাইসিস, তারপর হচ্ছে রেজাল্টে গিয়ে স্ট্রাকচারাল রেজাল্টের মধ্যে স্টোরি ফোর্স, প্রতিটা স্টোরিতে কি পরিমাণ ফোর্স নিচ্ছে সে ওইটা দেখবে। যেমন এই জায়গায় আর্থকুইকের জন্য প্রতিটা ইয়াতে সে কি ফোর্স নিচ্ছে, মোমেন্ট কত আসতেছে, শেয়ার কত আসতেছে, অ্যাক্সিয়াল ফোর্স কত আসতেছে, সবই সে দেখাচ্ছে। যেহেতু আমরা শেয়ার নিচ্ছি, তার মানে আমাদের মেইন কনসার্ন হচ্ছে শেয়ার, তাই না? যে শেয়ারটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন। আচ্ছা, এই যে আচ্ছা, লোড কম্বিনেশনে যে ড্রিফট দেখতেছি। আচ্ছা আচ্ছা, এই যে সফট স্টোরি এফেক্ট। সফট স্টোরি এফেক্টে ফার্স্টে কি আমরা কি করতেছি, স্টোরি কোন ডিরেকশনে লোড নিচ্ছি, উইন্ড এক্স, উইন্ড ওয়াই। এটা উইন্ডের জন্য হইতে পারে, আর্থকুইকের জন্য হইতে পারে। এটা শুধু উইন্ডই হবে তা কিন্তু না। সফট স্টোরি এফেক্টটা উইন্ডের জন্য হইতে পারে, আর্থকুইকের জন্য হইতে পারে, ল্যাটারাল ফোর্সের জন্য। হ্যাঁ, ল্যাটারাল ফোর্সের জন্য হইতে পারে। স্টোরি হাইট, তারপর হচ্ছে শেয়ার, কি পরিমাণ শেয়ার আছে। আমরা তো জেনারেলি যেটা করি যে ড্রিফট রেশিও 0, ড্রিফট কতটুকু আছে ইঞ্চিতে, তারপরে অ্যাম্পলিফাইড ড্রিফট ইঞ্চিতে, আর হচ্ছে ল্যাটারাল স্টিফনেস অফ স্টোরি কেই। আচ্ছা, এটা এত কিছু না করে আমরা যদি যে কোনো একটা স্টোরির যদি টোটাল স্টিফনেস বের করতে পারি, যেই তলার স্টিফনেস বের করলাম এর উপরে অথবা নিচের যে স্টিফনেস, এটা যদি 70% চাইতে কম হয়, তখনই আমরা এটাকে সফট স্টোরি বলি। তার মানে এই জায়গায় আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে একটা স্টোরির স্টিফনেস বের করতে হবে। ল্যাটারাল স্টিফনেস, এই যে এই জায়গায় ল্যাটারাল স্টিফনেসটা বের করা হয়েছে। ল্যাটারাল স্টিফনেস কি, আমরা হচ্ছে ল্যাটারাল স্টিফনেসটা বের করতে পারি এটা ডিভাইড বাই এটা করলে। এটা বলতে হচ্ছে শেয়ার ডিভাইড বাই হচ্ছে আমাদের ড্রিফট, যেটা ওইটা করলে হচ্ছে আমি স্টিফনেসটা পেয়ে যাব। তাই না? বুঝতে পারছেন কি, আমরা হচ্ছে স্টিফনেসটা আপনি কতটুকু সরাইলেন, কতটুকু সরলো, টোটাল শেয়ার ডিভাইড বাই হচ্ছে ড্রিফট করলেই হচ্ছে আমরা স্টিফনেস পেয়ে যাব। স্টিফনেস পাইলে এই স্টিফনেস ডিভাইড বাই হচ্ছে আমাদের ইনিশিয়াল যে স্টিফনেস, এই যে এটা ফ্লোরের, ওইটা করলেই হচ্ছে আমরা পেয়ে যাব যে এটার আসলে স্টিফনেসের ভেরিয়েশনটা কি আসতেছে। ভেরিয়েশনটা কি আসতেছে ওইটা এই জায়গা থেকে পাবো। বুঝতে পারছেন কি, বুঝাইতে পারছি আমি? আচ্ছা, এটা হচ্ছে আপনারা যখন ইটাপস অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস কি করছেন আপনার ইটাপসে? হ্যালো, জি ভাইয়া, করছি আমরা। আচ্ছা, এটাতে কোথাও কি বুঝতে সমস্যা হচ্ছে যে এটাতে ঝামেলা হচ্ছে? আমরা অ্যানালাইসিস করে এখনো তো চেক করি নাই এই টেস্টগুলো। আচ্ছা, আপনারা তো এই ডকুমেন্টস গুলা পাবেন, এগুলো একটু চেক দিয়েন আপনারা, তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে কোথায় কি হচ্ছে আর কি। হ্যাঁ, এটাতে আর্থকুইক দুইটার জন্যই দেখানো আছে, আপনারা উইন্ডেরটাও করেন। হ্যাঁ, কারণ হচ্ছে উইন্ডো তো ল্যাটারাল ফোর্স, উইন্ডের জন্য দেখা যাবে যে স্টোরি এফেক্ট আসতে, সফট স্টোরি এফেক্ট আসতে পারে। তারপরে হচ্ছে মাস ইরেগুলারিটিস। মাস ইরেগুলারিটিসটা তো খুব সহজেই বোঝা যাচ্ছে যে যে কোনো একটা স্টোরির মাস আর তার অ্যাডজাসেন্ট যে স্টোরি আছে ওই স্টোরির মাসের যে ভেরিয়েশনটা, এটা যদি ডাবল অথবা ডাবলের চেয়ে বেশি হয়, তাহলে মাস ইরেগুলারিটিস আসবে। সো আমরা কি করতে পারি, যে কোনো স্টোরির মাস বের করতে পারি। স্টোরি মাস কিভাবে বের করব, এই যে এই জায়গায় হচ্ছে ফার্স্ট অ্যানালাইসিসের আউটপুট, রেজাল্টে যাব, রেজাল্টে যে স্ট্রাকচারাল রেজাল্ট, সেন্টার্স অফ মাস এন্ড রিজিডিটি, এই যে দেখেন এই জায়গায় হচ্ছে মাস দেখাচ্ছে এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশনের জন্য একই আসবে, দুইটার জন্য একই দেখাচ্ছে।
সো এই মাস থেকে হচ্ছে আমি বের করতে পারতেছি যে আসলে মাসের ভেরিয়েশনটা কিরকম হচ্ছে। এই যে দেখেন, এফেক্টিভ মাস ইন স্টোরি রুফে এত, 6th ফ্লোর এত, 5th ফ্লোর এত। সো এই দুইটার মধ্যে যে ভেরিয়েশনটা, এটা আমি কি করতেছি, এটা ডিভাইড বাই এর পরবর্তী যেই স্টোরি আছে ওইটার ভ্যালুটা যদি করি, তাহলে দেখা যাচ্ছে এটা 0.60 আসতেছে। তার মানে এটা যখন 0.5 এর নিচে চলে আসবে, তখন হচ্ছে আমি এটাকে বলবো হচ্ছে মাস ইরেগুলারিটিস আছে, তাই না? মাস ইরেগুলার থাকলে কি উপরে তারপর মানে সলভ করবো কিভাবে? উপরে লোড বাড়ায় দিতে হবে? না, এটা হচ্ছে আপনার মাস ইরেগুলারিটিস থাকলে হচ্ছে লোড কমাই নিতে হবে, আচ্ছা লোড কমাই নিতে হবে, মানে সবগুলোই যাতে ডাবলের চাইতে কম থাকে। এটা জেনারেলি হয়ই না, এটা হয়ই না জেনারেলি। দেখা যায় ভেরিয়েশনটা হচ্ছে 1 অথবা 1 এর কাছাকাছি হয়। ধরেন আপনার একটা ফ্লোরের ওয়েট, সেলফ ওয়েট যদি বলি আমি, সেলফ ওয়েট যদি 100 হয়, অন্য ফ্লোর দেখা যাবে 120-30 হইতে পারে, কিন্তু এটা তো হুট করে 200 হয়ে যাবে না, এরকম সম্ভবই না। এই মাসটা কি ওই যে আর্থকোয়েকের যে ডাব্লু, সেই ওই মাসটা মানে শুধু ডেড লোড? হ্যাঁ হ্যাঁ, শুধু ডাব্লু, শুধু ডাব্লু, আচ্ছা আচ্ছা। শুধু ডাব্লু। আচ্ছা, তারপর হচ্ছে উইক স্টোরি, যেটা উইক স্টোরিটা হচ্ছে আমাদের যে কোনো অ্যাডজাসেন্ট স্টোরি যেটা আছে এটার স্টিফনেস এবং হচ্ছে আমি যেটা কাউন্ট করতেছি ওইটা যদি 80% এর চেয়ে কম হয়, তখন হচ্ছে উইক স্টোরি আসবে। এটা দেখানোর জন্য কি করা হলো, ফার্স্টে হচ্ছে অ্যানালাইসিসে যাব, অ্যানালাইসিসে যাওয়ার পর রেজাল্টে যে স্ট্রাকচারাল রেজাল্ট, তারপরে হচ্ছে স্টোরি ফোর্স, স্টোরি ফোর্স এই যে এই জায়গায় দেখাচ্ছে স্টোরি ফোর্স, শেয়ারটা দেখাচ্ছে এই জায়গায়। এই শেয়ার থেকেই হচ্ছে আমরা হচ্ছে আমাদের স্টিফনেসের ভেরিয়েশনটা কিরকম হচ্ছে, উইক স্টোরি এফেক্ট আসতেছে কিনা ওইটা আইডেন্টিফাই করতে পারি, তাই না? এই জায়গায় যদি এটা 80% এর চাইতে বেশি হয়, সরি 80% এর চাইতে কম হয়, তখন হচ্ছে এফেক্টটা আসবে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি বিল্ডিং ইরেগুলারিটিজ এর উপরে কিভাবে চেক দেওয়া এবং হচ্ছে এটা আছে কিনা জিনিসগুলো আমরা এভাবে চেক দিই। ইরেগুলারিটি চেক দেওয়ার পর আরেকটা হচ্ছে সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া। ইরেগুলারিটি চেক দিয়ে আমরা হচ্ছে একটা বিল্ডিং কে রেগুলার করতে পারি, তাই না? আর যদি রেগুলার করতে না পারি তাহলে হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস করা যাবে। এখন আমি যে অ্যানালাইসিস করলাম সব ইরেগুলারিটিস মেনটেন করে আমি রেগুলার বিল্ডিং এ নিয়ে আসলাম। রেগুলার বিল্ডিং এ আনার পর দেখা গেল আমার যে সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া মেইনলি হচ্ছে একজন লোক অথবা আপনি যার জন্য বিল্ডিং করতেছেন সে যাতে বসে ডিসকমফোর্ট ফিল না করে, এটাই হচ্ছে সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়ার মেইন উদ্দেশ্য। ধরেন আপনি একটা হসপিটালে বসে আছেন, হসপিটালটা হচ্ছে 15 তলায় আপনি আছেন। এখন আর্থকোয়েক হওয়ার ফলে অথবা উইন্ড হওয়ার ফলে যদি আপনার বিল্ডিং অনেক বেশি ডিফ্লেক্ট হয়, তাহলে কি আপনি ওইটাতে বসে থাকতে পারবেন? যেমন জাপানে যেগুলো হয়, আর্থকোয়েক হলে বিল্ডিং কাঁপতে থাকে, তাই না? তাই না, বুঝতে পারছেন? আপনার কথা কি বুঝতে পারছেন যে সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া কি জিনিস? এটা জেনারেলি করা হচ্ছে আপনার বিল্ডিংটা যে পারপাসে ইউজ করতেছেন এটা যাতে সার্ভিসেবল থাকে। ধরেন আপনি একটা বিল্ডিং করলেন, বিল্ডিং এ যখন আর্থকুইক আসলো তখন দেখা গেল আপনার ফার্নিচার, চেয়ার, টেবিল, তারপর হচ্ছে বাবুনি কম্পিউটার, এগুলা হচ্ছে ভেঙে গেল সব, তাহলে এটা তো সার্ভিস হলো না, সার্ভিসেবল ক্রাইটেরিয়া হলো না। সো ওই জিনিসগুলো মাথায় রেখে আপনার বিল্ডিংটা তৈরি করতে হবে, যে যাতে মানুষজন যে জায়গায় থাকবে ডিসকমফোর্ট ফিল না করে, আপনার অ্যালায়েবল লিমিটের মধ্যে থাকতে হবে। সো এই ডিসকমফোর্ট যাতে ফিল না করে এটার জন্য হচ্ছে
কোড আমাদেরকে অনেকগুলা লিমিটেশন দিয়ে দিছে যে এটা এতটুকুর মধ্যে রাখতে হবে। আপনি সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া চাইলে নিজের মতো করে চেঞ্জ করতে পারেন, কিন্তু স্ট্যান্ডার্ড যেটা বলে দিছে ওইটা মেনটেন করা ভালো। ধরেন আমি আমার বিল্ডিং তৈরি করতেছি, আমি চিন্তা করতেছি যে না আমার বিল্ডিং যদি 10 ইঞ্চি সরে যায় আর্থকুয়েকে আমার সমস্যা নেই। কিন্তু যখন আপনি পাবলিক বিল্ডিং করবেন অথবা কোনো গাইডলাইন মেনে বিল্ডিং করবেন, তখন হচ্ছে এই জিনিসগুলা মাস্ট বি ফলো করতে হবে। যেমন সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দুই টাইপের চেক দেওয়া লাগে, একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে লোকাল। আমরা যেটা করি জেনারেলি ম্যাক্সিমাম ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট চেক দিই ডাব্লিউ, উইন্ড এবং আর্থকুয়েকের জন্য স্টোরি ড্রিফট চেক দিই উইন্ড আর্থকুয়েকের জন্য। আর লোকাল যেটা ভার্টিক্যাল ডিফ্লেকশন লিমিট ডেড লোড লাইভ লোডের জন্য। ভার্টিক্যাল বলতে ফ্লোর কিরকম করবে, ডিফ্লেক্ট করবে, ওইটা আমরা চেক দিই। জেনারেলি এই জিনিসগুলো চেক দিই। এখন আমাদের যে কোনো বিল্ডিং এর জন্য 5 টাইপের হচ্ছে চেক দেওয়া লাগে, সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া চেক দেওয়া লাগে। যেমন ভার্টিক্যাল ডিফ্লেকশন লিমিটটা জেনারেলি হচ্ছে আমরা যে ফ্লোরে থাকি ওই ফ্লোরের জন্য, ডেড লোড লাইভ লোড অর অনলি লাইভ লোডের জন্য। তারপর হচ্ছে ম্যাক্সিমাম ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, যেটা হচ্ছে উইন্ডের জন্য আমরা দিয়ে থাকি। আর আর্থকুয়েকের জন্য হচ্ছে স্টোরি ড্রিফট দিয়ে থাকি। উইন্ডের জন্য স্টোরি ড্রিফট চেক দেওয়া লাগবে, উইন্ডের জন্য স্টোরি ড্রিফট। সিমিলারলি আর্থকুয়েকের জন্য ম্যাক্সিমাম ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট এবং হচ্ছে স্টোরি ড্রিফট, তাই তো? তার মানে আমাদের জেনারেলি কয়টা হচ্ছে? মেইন হচ্ছে 3টা। একটা হচ্ছে গ্লোবালটা হচ্ছে উইন্ড এবং আর্থকুয়েকের জন্য। উইন্ড এবং আর্থকুয়েকের জন্য হচ্ছে আমি ম্যাক্সিমাম ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট দেখতেছি আর হচ্ছে স্টোরি ড্রিফট দেখতেছি। আর লোকালটা হচ্ছে অনলি ফ্লোর সিস্টেমের জন্য, ডেড লোড এবং লাইভ লোড। কি কস? আচ্ছা, ভার্টিক্যাল ডিফ্লেকশন লিমিট ডেড লোড এবং লাইভ লোডের জন্য, যেটা হচ্ছে লোকাল চেক। এটা হচ্ছে বিএনবিসি 2020 অনুযায়ী আমাদের কয়েকটা ক্যাটাগরি করে দিয়েছে। যেমন রুফ মেম্বার যদি হয় তাহলে হচ্ছে এক ক্যাটাগরির হবে, এটা হচ্ছে শুধু লাইভ লোডের জন্য, এটা হচ্ছে ডেড এবং লাইভ লোডের জন্য। আর আমাদের ডাব্লিউটা হচ্ছে উইন্ড লোডের জন্য, ঠিক আছে? রুফ মেম্বারের জন্য একটা, তারপর ফ্লোর মেম্বার হইলে একটা। আমরা জেনারেলি হচ্ছে ফ্লোর মেম্বারের জন্য ইউজ করে থাকি, আমাদের তো ফ্লোরের জন্য প্রয়োজন হয়। ফ্লোরের জন্য হচ্ছে আরসিসি বলতে আমরা ফ্লোর সিস্টেম বুঝি। রুফ বলতে এই জায়গায় বোঝাচ্ছে হচ্ছে আপনার সাপোর্টিং প্লাস্টার সিলিং, তারপর নন প্লাস্টার সিলিং যদি থাকে, নট সাপোর্টিং সিলিং। দ্যাট মিন্স আপনার যদি স্টিল শেডেড টাইপের হয় অথবা আপনার কি বলে এটাকে, ফ্লোর সিস্টেম ছাড়া অন্য যদি কোনো রুফ মেম্বার ইউজ করে, তখন হচ্ছে আপনার এই 3টা কন্ডিশন দেখতে হবে। এই 3টা কন্ডিশনে লাইভ লোডের জন্য ডিফ্লেকশন ক্যাটাগরি এই জায়গায় দেওয়া আছে L/360, তারপরে L/24, L/80, 180। উইন্ড লোডের জন্য বলা আছে ডেড এবং লাইভ লোড দুটো যদি একসাথে কাউন্ট করি তাহলে কত নিব এটা বলা আছে। এই স্টিল শেডের জন্য কোনটা বললেন? রুফ মেম্বার যদি স্টিল শেড আমি করি, হ্যাঁ, জি স্টিল শেডে মেজানাইন ফ্লোর যদি হয় তাহলে হচ্ছে আমাদের লাইভ লোডের জন্য এই 3টা ক্যাটাগরি দেখতে হবে। এই 3টা ক্যাটাগরি একটু বুঝাই দেন, মানে প্লাস্টার সিলিং মানে কি, নন প্লাস্টার সিলিং? প্লাস্টার সিলিং, নন প্লাস্টার সিলিং আর হচ্ছে নন সাপোর্টিং সিলিং। আমাদের যেই ডেস্ক স্ল্যাব গুলা হয়, জি ডেস্ক স্ল্যাবটা হচ্ছে সাপোর্টিং প্লাস্টার সিলিং। এটা হচ্ছে ডেস্ক স্ল্যাবে তো আমরা জেনারেলি প্লাস্টার করি না, তাই না? এটা তো হচ্ছে নন প্লাস্টার সিলিং হয়। জি সো ওইটার জন্য আমরা ইউজ করব L/360। আর যখন আমরা হচ্ছে রুফ মেম্বারের জন্য করব, রুফ মেম্বারে তো আমি জেনারেলি কি করি, রুফ মেম্বারে তো কোনো স্ল্যাব থাকে না, তাই না? কোনো স্ল্যাবই থাকে না। সো ওইটা হচ্ছে নট সাপোর্টিং সিলিং। ওই স্ল্যাবটার জন্য আমরা উপরে যে ডেড লোড এবং লাইভ লোড থাকবে ওটার জন্য লিমিট হচ্ছে আপনার লাইভ লোডের জন্য L/180। মানে গ্যাবল শেডের টপের জন্য যেটা ইউজ করব এটা হচ্ছে 180। আর মেজানাইন ফ্লোর যদি হয় অথবা ফ্লোর হয় ওটার জন্য ইউজ করব হচ্ছে 360, L/360।
এটা হচ্ছে লাইভ লোডের জন্য। সিমিলারলি ডেড লোড এবং লাইভ লোডের জন্য যখন হচ্ছে আমরা ফ্লোরের জন্য করব স্টিল ফ্লোর, তখন হচ্ছে L/240। আর যখন আমি রুফের জন্য করব, রুফ যেটাতে মানে আমাদের লাইভ লোডই কম থাকে, ওইটার জন্য করব হচ্ছে L/120। বুঝতে পারছেন কি? জি। কাজ তাহলে করতেছি। যখন আমরা চেক দিব তিনটার জন্যই দিতে হবে, মানে শুধু লাইভ লোড একবার চেক দিতে হবে, একবার উইন্ডের জন্য দিতে হবে, হ্যাঁ, আবার হ্যাঁ, ডেড প্লাস লাইভ। হ্যাঁ, তিনটার মধ্যে একটা তো যদি মানে ফেল করে তাহলে ফেল আর কি। হ্যাঁ। আর এটাতে দেখেন আমাদের যখন আমি স্টিল সেট করি তখন জেনারেলি দেখা যায় যে উইন্ডের জন্য বেশ ক্রিটিক্যাল, তাই না? স্টিল সেট গুলো উইন্ডের জন্য ক্রিটিক্যাল। সো উইন্ডের জন্য কিন্তু এই জায়গায় দেখেন চেক আছে, কিন্তু যখন আমি ফ্লোর সিস্টেম করব, দেখুন দ্যাট মিন্স আরসিসি করব, তখন কিন্তু এটাতে এই যে দেখেন উইন্ডের কোনো এফেক্ট নাই, এটাতে শুধু ডেড লোড এবং লাইভ লোডের এফেক্ট আছে। আমরা জি। আরসিসি যখন করব তখন হচ্ছে ডেড লোড লাইভ লোডের জন্য L/360, আর ডেড এবং লাইভ যখন অ্যাড করব তখন হচ্ছে L/240। জি, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সটেরিয়র ওয়াল। ওয়াল বলতে আমরা বুঝাচ্ছি যে পার্টিশন ওয়াল যেগুলো আমরা ইউজ করি, ওইটা সার্ভিসেবল ক্রাইটেরিয়ার মধ্যে আছে কিনা, দ্যাট মিন্স আপনার উইন্ড আসলে সে ভেঙে পড়বে কিনা অথবা ডিফ্লেক্ট কতটুকু অ্যালাউ করতেছি। যখন আমাদের ব্রিটল ফিনিশ হবে তখন হচ্ছে L/240 উইন্ডের জন্য উইথ ফ্লেক্সিবল ফিনিশিং। ফ্লেক্সিবল ফিনিশিং বলতে যেটা ধরেন ফ্লেক্সিবল, ব্রিটল আর ফ্লেক্সিবল তো আপনারা বুঝেনি। ব্রিটল হচ্ছে যেটা উইন্ড আসলে জয়েন্ট ক্র্যাক ট্র্যাক করে যাবে অথবা সরাসরি ভেঙে পড়বে, আর যেটা হচ্ছে ডিফ্লেকশন নিতে পারে, এটা হচ্ছে ফ্লেক্সিবল। সো ওই রকম যদি কোনো আমি এক্সটেরিয়র ওয়াল ইউজ করি সেই ক্ষেত্রে হচ্ছে L/120। এটা হচ্ছে ব্রিকের জন্য, জেনারেলি ব্রিক অথবা আপনার যদি আপনি স্টোন ইউজ করেন অথবা সিরামিক ব্রিক্স ইউজ করেন তখন। বাট যখন আপনি হচ্ছে থাই গ্লাস ইউজ করবেন অথবা আপনার কি বলে গ্লাস ইউজ করবেন তখন হচ্ছে এই যে ব্রিটল ফিনিশ যেটা ওইটা করতে হবে। ব্রিটল ফিনিশের জন্য L/240। গ্লাস তো ব্রিটল ম্যাটেরিয়ালস, তাই না? সো ওইটার জন্য L/240 ইউজ করতে হবে। তারপর ফার্ম বিল্ডিং এর জন্য বলা আছে, ফার্ম বিল্ডিং এর জন্য ডেড লোড এবং লাইভ লোডের জন্য L/180, গ্রিন হাউসের জন্য L/120। এই জায়গায় আরো অনেকগুলা জিনিস বলা আছে। আমাদের জন্য জেনারেলি এই ফ্লোর সিস্টেম যেটা, দ্যাট মিন্স ফ্লোরে আমি লাইভ লোডের জন্য L/360 আর ডেড প্লাস লাইভ হলে L/240 ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এটা এই জায়গায় দেখানো আছে ইটাপস থেকে আমরা কিভাবে আউটপুট নিয়ে দেখলাম। ইটাপস থেকে অ্যালায়েবল লিমিট যেটা, এই যে ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য L/240, এটা হচ্ছে আমাদের মডেলটার জন্য ডিফ্লেকশন, এই যে এগুলা। আর এটা হচ্ছে অ্যালায়েবল। অ্যালায়েবল হচ্ছে টোটাল লেন্থ নিবেন আপনি, যে প্যানেলের জন্য চিন্তা করতেছেন ওই প্যানেলের লেন্থ ডিভাইড বাই হচ্ছে 240 করলেই হবে। কারণ হচ্ছে আমাদের যে প্যানেলে আমি কাজ করি ওটা তো জেনারেলি শেপটা হয় হচ্ছে নিচের দিকে ডিফ্লেক্ট করে, তাই না? নিচের দিকে ডিফ্লেক্ট করে। সো আমি টোটাল লেন্থ নিব, লেন্থ নিয়ে 240 দিয়ে ভাগ দিলে হচ্ছে অ্যালায়েবল লিমিটটা পাবো, ঠিক আছে? এটা হচ্ছে ইঞ্চিতে আছে। আর এই যে ডিফ্লেকশন এটা হচ্ছে ইটাপস থেকে অ্যানালাইসিস করলে স্ল্যাবের যেই ডিফ্লেকশন আসে ওই ডিফ্লেকশন থেকে আপনি এটা বের করতে পারেন। সো ওইটা জি বলবেন কিছু? এল এর ভ্যালুটা কি বললেন এটা আরেকবার একটু। এল এর ভ্যালুটা হচ্ছে আমি যে প্যানেলের জন্য করতেছি, যে প্যানেল বলতে আমি কলাম টু কলাম যে ডিসটেন্স আছে অথবা একটা বিমের যে ডিসটেন্স, বিম থেকে বিমের মধ্যে ডিফ্লেকশনটা তো জেনারেলি হয় আমাদের কলামের চারপাশে যদি বিম হয়, দেখাই কেন, এরকম একটা স্ল্যাব আছে, হ্যাঁ? এই স্ল্যাবে কি হচ্ছে, এই জায়গায় বিম আছে, এই জায়গায় বিম আছে, এই জায়গায় বিম আছে, এই জায়গায় বিম আছে। যখন আমি এই পয়েন্টে ডিফ্লেকশন বের করি, এই পয়েন্টে ডিফ্লেকশনই তো ম্যাক্সিমাম হওয়ার কথা, যেহেতু এটা মাঝখানে। সো এটা যদি ম্যাক্সিমাম হয়, এটার জন্য আমি লেন্থ পাচ্ছি এই ডিরেকশনে একটা, সিমিলারলি এই ডিরেকশনে একটা। তাহলে আমাদের কোনটা নেওয়া উচিত? বড়টা নেওয়া উচিত না ছোটটা নেওয়া উচিত? আমাদের অ্যালায়েবল লিমিট হচ্ছে L/240, তাই না? তাহলে L এর ভ্যালু যত বেশি হবে ডিফ্লেকশন, অ্যালায়েবল ডিফ্লেকশন তত বেশি হবে। সো আমি কি করব, L এর ভ্যালু ছোট যেটা ওইটা ধরবো। ওইটা ধরলে হচ্ছে
আমার অ্যালায়েবল লিমিটটা কম আসবে, তাই না? জি। সো আমাকে ধরতে হবে হচ্ছে এল, এটা এই এতটুকু ডিস্টেন্স, এই বড়টা ধরলে হবে না। সো ওইভাবে আমি ডাইমেনশনটা ধরে অ্যালায়েবলটা বের করব এবং প্রতিটা পয়েন্টে দেখব যে তার ডিফ্লেকশন কত আছে। ম্যাক্সিমামটা যেহেতু মাঝখানে হওয়ার কথা জেনারেলি, সো মাঝখানের পয়েন্টটা ধরলেই আমি বুঝতে পারতেছি। যেমন এই জায়গায় যদি আমি 10টা ভাগে ভাগ করি, যেমন এই জায়গায় একটা পয়েন্ট, এই জায়গায় একটা পয়েন্ট, এই জায়গায় একটা পয়েন্ট, এরকম অনেকগুলো পয়েন্টে যদি ভাগ করে যদি আমি প্রতিটা পয়েন্টের ডিফ্লেকশন নিই, প্রতিটা পয়েন্টের ডিফ্লেকশন নেই এবং ডিফ্লেকশনের জন্য আমি যদি এরকম একটা গ্রাফ তৈরি করি, এটা হচ্ছে অ্যালায়েবল আর এটা হচ্ছে আমাদের যেটা আসতেছে ওইটা, না ওই দুইটা থেকে আমি দেখবো যে আসলে অ্যালায়েবলের মধ্যে আছে কিনা। এটা জেনারেলি যেটা করতে হয়, এই টাইপসে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে মিড পয়েন্টটা ধরলেই বোঝা যায় যে এটা অ্যালায়েবলের মধ্যে আছে কিনা। আমি ফার্স্টে অ্যালায়েবলটা বের করে নিলাম, এরপরে হচ্ছে এটা দেখলাম যে অ্যালায়েবলের মধ্যে আছে। যদি অ্যালায়েবলের মধ্যে থাকে তাহলে ওকে, আর যদি না থাকে তাহলে কি করতে হবে, এটা আমরা সমাধান করতে পারি কিভাবে, অ্যালায়েবলের মধ্যে আনতে পারি কিভাবে বলেন? সাববিম দিয়ে দিতে হবে মনে হয়, এছাড়া স্ল্যাব থিকনেস বাড়ায় দিতে হবে, অথবা কংক্রিট স্ট্রেংথ হ্যাঁ হ্যাঁ, স্ল্যাব থিকনেসটা যদি আমি বাড়াই দিই অথবা কনক্রিটের স্ট্রেংথ যদি বাড়াই দিই, তাহলে হচ্ছে এটা অ্যালায়েবলের মধ্যে চলে আসবে। অথবা আমি যদি লোড কমাইতে পারি অথবা আপনার ডাইমেনশন কমাই দিতে পারি, তাহলেই হচ্ছে অ্যালায়েবলের মধ্যে চলে আসবে। ডাইমেনশন কমানো মানে হচ্ছে আপনার ডিফ্লেকশন কমে যাবে, অটোমেটিক ডিফ্লেকশন কমে যাবে। তো ওইভাবে সমাধান করে। আপনার মানে আমরা যে বিল্ডিংটা করতেছি এখন, সেটাতে খুব রেগুলার শেপ, মানে প্রত্যেকটা প্যানেল সমান। জি জি। নরমালি বিল্ডিং এ অনেক রকমের প্যানেল থাকতে পারে, সবগুলো চেক দেওয়া তো আসলে একটু ডিফিকাল্ট। না, সবগুলো চেক দেওয়া নাই। আমাদের জেনারেলি যেটা দেখতে হবে, সবচেয়ে বড় যে প্যানেলটা আছে, হ্যাঁ বড় প্যানেলটা, আর লোড তো মোটামুটি কাছাকাছি থাকে, সো সবচেয়ে বড় যেই প্যানেল, ওই প্যানেলটা আমরা চেক দিলেই হয়ে যাচ্ছে। যদি ওইটা অ্যালায়েবলের মধ্যে না থাকে তখন জেনারেলি ওই প্যানেলটার আমি থিকনেস বাড়াই দিতে পারি, অন্যান্যগুলা আবার একটু চেক দিলাম। যদি অন্যান্যগুলা বলতে আমরা দেখলেই বুঝবো যে কোনটা বড়, কোনটাতে ডিফ্লেকশন বেশি আসতে পারে, ওই রকম কয়েকটা চেক দেওয়া লাগবে। সম্পূর্ণটা চেক দেওয়ার দরকার নেই, ধরে ধরে 2-4টা প্যানেল চেক দিলেই মোটামুটি হয়ে যাবে। যখন দেখবো যে অ্যালায়েবলের মধ্যে নেই তখন কি করব, আমরা স্ল্যাবের থিকনেসটা বাড়াই দিই। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট ফর উইন্ড লোড। এটা তো আমরা জানি যে আমাদের টোটাল হাইট ডিভাইড বাই 500 করলেই হচ্ছে আমরা এটা পেয়ে যাব যে ল্যাটারাল অ্যালায়েবল ডিসপ্লেসমেন্ট কত। এই জায়গায় এইচটা হচ্ছে বিল্ডিং এর হাইট, যেটা গ্রাউন্ড, যেহেতু উইন্ডের জন্য নিচ্ছি, বাতাস যেই জায়গা থেকে লাগবে ওই জায়গা থেকে টপ পর্যন্ত যে হাইট, ওই হাইট, ঠিক আছে। আর এটা হচ্ছে ফর সার্ভিসিবিলিটি লিমিট স্টেট এগেইনস্ট lateral deflection of building and structure due to wind effect, the following combination shall be used. এটা হচ্ছে কম্বিনেশন, ডেড লোড 100%, লাইভ লোড হচ্ছে 50% আর উইন্ড হচ্ছে 0.7%। এটা হচ্ছে আমাদের কম্বিনেশন, যেটা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বের করতে হয়। আর এটার লিমিটটা হচ্ছে h/500। এইচ হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে অথবা বিল্ডিং এর যেই জায়গা থেকে উইন্ড এফেক্ট আসবে ওই জায়গা থেকে টোটাল হাইট, এটা হচ্ছে উইন্ডের জন্য। সো এটা হচ্ছে আমাদের অ্যালায়েবল লিমিট, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কত কত আসতেছে ওই দুইটা। এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের জন্য আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের জন্য। আমাদের স্ট্রাকচারটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে দুর্বল, তাই না? আমাদের বিল্ডিং এর প্ল্যানটা যদি আমি দেখি, এই যে এই প্ল্যানটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে বেশি স্ট্রং বাট ওয়াই অ্যাক্সিসে একটু উইক, তাই না? সো ওয়াই অ্যাক্সিসে যেহেতু উইক, তার মানে ওয়াই অ্যাক্সিসে ডিফ্লেকশন বেশি আসার কথা। এই যে ওয়াই অ্যাক্সিসে এই যে ডেড লোড প্লাস হচ্ছে 0.5 লাইভ লোড প্লাস হচ্ছে উইন্ড ওয়াই, যেটা যে ওয়াইটা হচ্ছে এটা, ওয়াইটা বেশি আসতেছে, এক্সটা কম আসতেছে। আর এটা হচ্ছে আমাদের সার্ভিসিবিলিটি যেই লিমিট আছে ওই লিমিট।
এই লিমিটটা হচ্ছে h/500। আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে যতটুকু হাইট অনুযায়ী লিমিট আসতেছে। সো সবগুলাই হচ্ছে লিমিটের মধ্যে দেখা যাচ্ছে। আর যদি লিমিটের মধ্যে না থাকে তাহলে কি করতে হবে? লিমিটের মধ্যে না থাকলে হচ্ছে আমাদের ল্যাটারাল যেই রেজিস্টিং সিস্টেম আছে ওইটা রিস্ট্রিক্টনেস বাড়ায় নিতে হবে। স্টোরি ড্রিফট হচ্ছে টাইমের সাথে একটা রিলেশন আছে। যখন হচ্ছে টাইম 0.7 সেকেন্ডের টাইম পিরিয়ড আর কি, টাইম পিরিয়ড স্ট্রাকচারাল টাইম পিরিয়ড 0.7 সেকেন্ডের চেয়ে বেশি হবে তখন ইউজ করবো হচ্ছে 0.0045 আর 0.7 সেকেন্ডের চেয়ে কম হইলে 0.0058। আর আনরিইনফোর্সড মেশনারি স্ট্রাকচারের জন্য মানে ব্রিক স্ট্রাকচারের জন্য আমরা ইউজ করবো হচ্ছে 0.0025H। আর এই জায়গায় H হচ্ছে বিল্ডিং এর হাইট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালায়েবল। আর এটা হচ্ছে আমাদের কতটুকু আসতেছে ইয়া থেকে ওইটা। ঠিক আছে, ইটেপস থেকে কতটুকু আসতেছে স্টোরি ড্রিফট। তারপর হচ্ছে ম্যাক্সিমাম ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট ফর আর্থকুয়েক লোড। ম্যাক্সিমাম ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, the deflection of level x at the center of mass shall be determined in the accordance with the following equation। এই ইকুয়েশন দিয়ে আমরা হচ্ছে সেন্টার অফ মাস বের করব ডিফ্লেকশনের। আচ্ছা, এটা তো মনে হয় আপনাদেরকে আগে দেখাইছে না এই জিনিসটা, যখন আপনার আর্থকুয়েক দেখাইছে তখন এই ইকুয়েশনটা দেখাইছে আপনাদেরকে টোটালটা, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছেন কি আমাকে? জি স্যার, শুনতেছি। আচ্ছা, এটা আপনাদেরকে যখন আর্থকুয়েকের ক্যালকুলেশন দেখাইছে তখন এই জিনিসটা দেখাইছে। তারপরে আমি বলি যে আমাদের ডিফ্লেকশন যে কোনো ফ্লোরের অথবা যে কোনো লেভেলের ডিফ্লেকশন হচ্ছে ডিফ্লেকশন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর যেটা আছে এটা হচ্ছে টেবিল 6.2.19, ওইটার ভ্যালু ডিভাইড বাই হচ্ছে আই হচ্ছে স্ট্রাকচারাল ইম্পর্টেন্স ফ্যাক্টর। ওইটা থেকে আমরা হচ্ছে ডিফ্লেকশন বের করতে পারি, যে ডিফ্লেকশন কত এলাও করতেছে। সো ওইটার সাথে আমরা এই ক্যাটাগরি ওয়াইজ, দ্যাট মিন্স আপনার অকুপেন্সি ক্যাটাগরি যেটা 4টা ছিল ওই ক্যাটাগরি থেকে কোনটার জন্য কত এলাও করব। যেমন হচ্ছে 1 এবং 2 এর জন্য ফার্স্ট হচ্ছে স্ট্রাকচার আদার দেন মেশনারি শেয়ার ওয়াল স্ট্রাকচার 4 স্টোরিড অর লেস with interior wall partition ceiling and exterior wall system that have been designed to accommodate the story drift। এটার জন্য ইউজ করব হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 1 and 2 এর জন্য 0.025 HX, 3 এর জন্য ইউজ করব হচ্ছে 0.020 HSX, 4 এর জন্য 0.015 HSX। হ্যাঁ, এটা হচ্ছে স্টোরি হাইট। তারপর হচ্ছে মেশনারি ক্যান্টিলিভার শেয়ার ওয়াল স্ট্রাকচারের জন্য এই 3টা ক্যাটাগরি দেওয়া আছে। সিমিলারলি আদার মেশনারি শেয়ার ওয়াল স্ট্রাকচারের জন্য সিমিলার 3টা। অল আদার স্ট্রাকচার, দ্যাট মিন্স এছাড়া অন্য যেগুলো আছে সবগুলোর জন্য 3টা ক্যাটাগরির ভ্যালু দেওয়া আছে। সো এই জায়গা থেকে হচ্ছে আমাদের দেখতে হবে আমাদের স্ট্রাকচারটা কোনটার মধ্যে পড়ে। হ্যাঁ, মেশিনারি শেয়ার ওয়াল গুলো কোনগুলো? মেশনারি শেয়ার ওয়াল হচ্ছে ব্রিকের ওয়াল হয় না, ওইগুলা। HSX যেটা লিখছে স্টোরি হাইট বিলো লেভেল এক্স, এটা কি মানে সয়েল লেভেল থেকে ওই স্টোরি হাইট? হ্যাঁ, আপনার যে জায়গা থেকে আর্থকুয়েকটা আসবে, দ্যাট মিন্স ফাউন্ডেশন। হ্যাঁ, ফাউন্ডেশন। আচ্ছা, ফাউন্ডেশন থেকে প্রত্যেকটা স্টোরি মানে হাইট যে স্টোরিতে আমি হ্যাঁ নিচ্ছি। হ্যাঁ, আপনি যে স্টোরিতে নিচ্ছেন ওই স্টোরি। আচ্ছা, এখানে যে ফর্মুলা আছে এটা হচ্ছে লিমিট, আর আগের যে ফর্মুলাটা দেখালেন ওটা দিয়ে হচ্ছে আমি বিল্ডিং এর ড্রিফট বের করব। হ্যাঁ হ্যাঁ, অ্যালায়েবলটা বের করব। এটা অ্যালায়েবল তো ভাই এইটা নাকি, মানে এখন যেটা টেবিলটা দেখতেছি এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, এর বেশি আমি নিতে পারবো না। আর জি, ওইটা হচ্ছে বের করার জন্য আচ্ছা এটা, আচ্ছা আচ্ছা, এটাকে আমি এই টেবিলের সাথে কম্পেয়ার করব। হ্যাঁ, না না না, আমার তো স্টোরি ড্রিফট তো ইটেপস দিবে।
আমার তো স্টোরি ডিপটা ইটাপস দিবে, আর এটা হচ্ছে লিমিট, অ্যালাইবল লিমিট। আর এটা হচ্ছে আমি বের করতে পারি যে ডিফ্লেকশন লিমিট এত হওয়া উচিত। মানে দুইটা ইকুয়েশনই আছে, এটাই আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে ওইটার ফর্ম, ওকে। আউটপুট ফর্ম আর কি। হ্যাঁ, ডেল্টা এক্স এটা কোথা থেকে পাবো? বুঝি নেই। ডেল্টা এক্স ই ভাইয়া এই ডিফ্লেকশন ডিটারমাইন্ড এই বাই এই যে এটা হচ্ছে আপনি যে স্টোরিতে আছেন ওই স্টোরি এবং হচ্ছে এর নিচের স্টোরির দুইটা ডিফারেন্স আর কি, ডিফ্লেকশনের ডিফারেন্স, ডেল্টা এক্স। ভাইয়া উপরেরটা বলতেছে, মানে সিডির নিচে যেটা আছে ডেল্টা এক্স ই। সিডি, এই যে এটা, হ্যাঁ ভাইয়া, ডেল্টা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যানালাইসিসের থেকে, ইলাস্টিক অ্যানালাইসিস বলতে আমরা যে লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস করি ওইটা থেকে পাবো, মানে ইটাস থেকে পাবো আর কি এটা, এই ভ্যালুটা। আর এটা তো সিডিটা তো অলরেডি টেবিলে দেওয়াই আছে, সিডিটা টেবিলে আমি শুধু এই ভ্যালুটা হচ্ছে ইটাস থেকে নিব, আর আই তো আমি জানি, বুঝছেন কি? জি ভাইয়া বুঝতে পারছি। মানে ইটাস থেকে যেটা আমি পাচ্ছি ওই ভ্যালুটা দিয়ে আমি এই জায়গায় ডিফ্লেকশন, টোটাল ডিফ্লেকশন বের করব। ইটাপসের হচ্ছে ইলাস্টিক অ্যানালাইসিস থেকে আমি এই ভ্যালুটা পাবো, এটা থেকে সিডি গুণ করব, আই দিয়ে ভাগ দিব, তাহলে হচ্ছে আমি ওই ফ্লোরের ডিফ্লেকশন পাবো, টোটাল ডিফ্লেকশন। আর এটা হচ্ছে স্টোরি ড্রিফটের জন্য। হ্যাঁ, জি ওকে ভাইয়া। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ইয়ার জন্য দেওয়া আছে, কি বলে অ্যালায়েবল। এই যে এটা হচ্ছে অ্যালায়েবল লিমিট, অ্যালায়েবল লিমিটটা হচ্ছে 0. এই যে এটার জন্য 0.015 hx, অল আদার স্ট্রাকচারের জন্য ইনটু এইচ করলে আমাদের অ্যালায়েবল লিমিট হয় এটা। আর্থকোয়েক এক্স এবং ওয়াই এর জন্য, আমাদের এক্স এর জন্য যেটা হয় ওয়াই এর জন্য অবশ্যই বেশি হবে, কারণ হচ্ছে ওয়াই জোনটা হচ্ছে উইক। সিমিলারলি হচ্ছে স্টোরি ড্রিপ যেটা আর্থকোয়েকের জন্য সেম। এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? এই দুইটার মধ্যে স্টোরি ড্রিফট আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, স্টোরি ড্রিফট আর ডিসপ্লেসমেন্টের মধ্যে পার্থক্য কি? ডিসপ্লেসমেন্টটা তো ভাই একদম মানে ফুল হাইট বিল্ডের জন্য বিল্ডিং এর টপ ফ্লোরে যেটা ইয়ে হয়, মানে টোটাল হাইটের জন্য, টোটাল হাইটের জন্য চিন্তা করা হয়। আর স্টোরি ড্রিফট যেটা, এটা স্টোরিতে, হ্যাঁ প্রতিটা স্টোরির জন্য। এই কারণে হচ্ছে দুইটার ডায়াগ্রাম কিন্তু দুই রকম। আর আপনার ভ্যালুটা দেখেন, ভ্যালুটা কিন্তু অ্যালায়েবল লিমিটটা কিন্তু একই, এই যে, তাই না? জি আচ্ছা, এডিশনাল রিকোয়ারমেন্ট যেটা, এটা দরকার নাই, এটা হচ্ছে নাজমুল ভাই আপনাদের সাথে ডিসকাস করবে বলছেন। এটা নাজমুল ভাই যখন ক্লাস নেবেন তখন এই জিনিসটা আপনাদের সাথে কথা বলবেন আর কি, ডিসকাস করবেন। হ্যাঁ, এটা আর আমি এখন না বলি। আচ্ছা, আমি তাহলে যে একটু দেখি মেহেদি কি অফিসে গেছে কিনা। হ্যাঁ, কারণ হচ্ছে আপনাদের ইটেপস থেকে বাকি জিনিসগুলো দেখানো লাগবে, আউটপুট গুলা সব ইটেপস থেকে দেখানো লাগবে, তো আমি একটু দেখতেছি। হ্যাঁ, তার মানে আচ্ছা, এর মধ্যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। না ফোন করে দেয়া হইছে, মেসেজ দেওয়া গেল আমার নাম্বার দিয়ে দে। ভাই সফট জি স্টোরির বলেন। প্রবলেমটা চলে আসলে ওটা আমার ঠিক করার জন্য কি করা লাগবে? আচ্ছা, সফট স্টোরি এফেক্টটা রেজিস্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, একটা হচ্ছে আমি স্টোরি স্টিফনেস বাড়াই দিতে পারি, মানে কলামের সাইজ, অথবা শেয়ার ওয়াল ইনডিউসড করতে পারি, অথবা আরেকটা করতে পারি ইনফিল ওয়াল দিয়ে আমি ল্যাটারাল যে রেজিস্টিং সিস্টেম আছে ওটা রেজিস্ট্যান্স বাড়াই। মানে মেইন কথা হচ্ছে স্টিফনেস বাড়াইতে হবে। ইনফিল তাহলে ওয়াল বলতে মানে ব্রিক ওয়াল, নরমাল ব্রিক ওয়াল। হ্যাঁ, নরমাল ব্রিক ওয়াল। ব্রিক ওয়ালের ইফেক্ট আমরা পার্টি মানে ইটেপস নিব কিভাবে? ইটেপসে তো নেই না আমরা। না, ইটেপসে নেই না, কিন্তু ইটেপসে যদি আমি না নেই তাহলে হচ্ছে ইটেপসে করার জন্য আমরা যেটা করি, আমাদের হচ্ছে সহজ সমাধান হচ্ছে কলামের সাইজ বাড়াই দিতে হবে অথবা শেয়ার ওয়াল ইনডিউস করতে হবে, তাহলে সফট স্টোরি এফেক্ট আসবে না। ইটেপসে জেনারেলি দেখা যায় যে সফট স্টোরি এফেক্টটা আসে হচ্ছে যখন স্টোরি হাইটটা অনেক বড় হয়, তখন হচ্ছে স্টোরি এফেক্ট আসে। কিন্তু যখন
রেগুলার যেই স্ট্রাকচার হয় তখন দেখা যায় যে সফট স্টোরি এফেক্ট আসে না, কারণ হচ্ছে ইটাপস তো আর জানে না আমি কোথায় ইনফিল ওয়াল ইউজ করতেছি কোথায় ইউজ করতেছি না। জি জি। সো আমাদের উচিত সফট স্টোরি এফেক্ট ক্যালকুলেট করার ভাই জন্য একটা বিল্ডিং এর যদি যদি একটা বিল্ডিং এর মাঝের দিকে সফট স্টোরি চলে আসে, আমি ওইখানে কলাম স্টিফনেস বাড়ানোর জন্য কলামের সাইজ ইনক্রিজ করতে চাই, তাহলে তো আমার নিচের ফ্লোর গুলোর কলামের সাইজ ইনক্রিজ করা লাগবে। হ্যাঁ তখন হ্যাঁ আসলে অবশ্যই 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 নিচ থেকে কি হতে পারে? স্টিফনেস বাড়ায় তারপর যাওয়া লাগবে। আর একটা বিল্ডিং এর মাঝখানে স্টিফনেস কম আসতে পারে শুধু আপনি যদি ইনফিল ওয়ালের কথা চিন্তা করেন তখন। ইনফিল ওয়াল যদি না থাকে তাহলে এরকম হওয়ার কথা না। ইনফিল ওয়ালের স্টিফনেস যদি আপনি কাউন্ট করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে স্টার্ট টাইম মডেল আছে আর কি ইনফিল ওয়ালের, হ্যাঁ, ওইটা করে ওইটা দিয়ে ইকুইভ্যালেন্ট স্টিফনেস বের করে ওইটা দেখা যেতে পারে যে টোটাল আপনার একটা এক্স ডিরেকশন অথবা ওয়াই ডিরেকশনে পার্টিশন ওয়ালের স্টিফনেস কত আছে, প্লাস হচ্ছে আপনার টোটাল কলামের অথবা শেয়ার ওয়ালের স্টিফনেস কত আছে, টোটালটা যদি সাম করেন এবং হচ্ছে বটমে ইনফিল ওয়াল যদি থাকে ওইগুলার স্টিফনেস এবং হচ্ছে কলাম শেয়ার ওয়ালের স্টিফনেস সাম করেন, ওই দুইটা দেখেন যে কিরকম আসতেছে। যদি ভেরিয়েশন হয় দ্যাট মিন 70% এর চাইতে যদি কম হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি নতুন করে আরো ইনফিল ওয়াল ইনডিউস করতে পারেন অথবা কলামের সাইজ ইনক্রিজ করে করতে পারেন। ঠিক আছে, ধরেন আপনি যদি কলামের সাইজ বাড়ান, ঠিক আছে। কলামের সাইজ বাড়াইলেন, ধরেন আপনার একটা ফ্লোরের জন্য স্টিফনেস আছে হচ্ছে 100, অন্য ফ্লোরে হচ্ছে আমরা তো চিন্তা করতেছি যে 70 এর চাইতে কম, ধরলাম 60 আছে, তাই 60 আছে। সো আমি যদি স্টিফনেস বাড়াই তাহলে তো হচ্ছে উপরের ফ্লোরেরও স্টিফনেস বাড়বে, তাহলে আমি স্টিফনেস বাড়াইলাম 40 করে, তাহলে উপরের ফ্লোরে হইলো 140, নিচের ফ্লোরে হইলো হচ্ছে 100, তাই না? তাহলে 140 ডিভাইড বাই 100 করলে দেখা যায় যে এটা 71% এ চলে আসে। তার মানে আপনি যদি কলামের সাইজ বাড়ান তাহলে কিন্তু সফট স্টোরি এফেক্টটা এই জায়গা থেকে চলে গেল। বুঝতে পারছেন কি? আমার কথা কি বুঝতে পারছেন? ধরেন আপনার নিচের তলায় যেই স্টিফনেস জি আছে, ভাই। নিচের তলায় স্টিফনেস আছে হচ্ছে 60, উপরের তলায় স্টিফনেস আছে হচ্ছে 100। এখন আপনি কলামের সাইজ বাড়াইলেন, কলামের সাইজ বাড়াইলে তো আপনি একটা ফ্লোরে বাড়াবেন না, অন্যান্য ফ্লোরেও বাড়াইতে হবে, তাই না? আপনি ধরেন নিচতলায় স্টিফনেস বাড়াইলেন হচ্ছে 40, তাহলে কি হইলো? নিচতলায় 60 প্লাস 40 100 হইলো। সিমিলারলি উপরের তলায় কত হইলো? 100 থেকে 140 এ হয়ে গেল। তার মানে আপনি নিচের তলা ডিভাইড বাই যদি উপরের তলার স্টিফনেস ভাগ দেন তাহলে দেখা যাচ্ছে যে এটা 71% এ চলে আসছে স্টিফনেস। এরকম আর কি 60 থেকে 71 এ চলে আসছে জাস্ট কলামের স্টিফনেস বাড়ানোর কারণে, দুইটারই স্টিফনেস বাড়াইছে এই কারণে। এরকম ভাবে জি হচ্ছে ভাই। ইয়া করা যায় আর কি। মেহেদি কি আসো? মেহেদি, আচ্ছা আমি একটু মেহেদিকে ফোন দিয়ে দেখি, হ্যাঁ একটু 5 মিনিট।
হ্যালো, আচ্ছা আমরা যেগুলো আজকে বুঝলাম এগুলোর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন আমাকে। হ্যাঁ, মেহেদি হচ্ছে 10:30টার দিকে আরম্ভ করবে। ও হচ্ছে অফিসে কাছাকাছি আছে। ও হচ্ছে ইটেপসে দেখাবে আর কি জিনিসগুলো। আমি হচ্ছে ইটেপসে কানেকশন পাচ্ছি না, আমার পিসিতে আবার ইটেপস 16টা কাজ করতেছে না বলতে রানাইজ ডেটও কাজ করে না। রানাইজ ডেট দিয়ে কাজ করতে গেলে আমার ডেট চেঞ্জ করে নিতে হয়, তারপরে ইন্টারনেট পাওয়া যায় না। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাই, ঠিক আচ্ছা আছে। আপনাদের আজকে যেগুলা দেখাইলাম এগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন, তা না হলে আমরা 11:30টার দিকে আবার নতুন করে স্টার্ট করবো আর কি। আপনাদের 8 মিনিট রেস্টে যেতে পারে। হ্যাঁ আমি টেনশন নাই। জি ভাই, ঠিক আছে। আচ্ছা তাহলে 8 মিনিটের একটা ব্রেক। আপনাদের মেহেদি হচ্ছে কিছুক্ষণ পরে স্টার্ট করবে। হ্যাঁ, আমি তাহলে লিভ করলাম। ঘুমাইছি। হুম। আরো 2-3 দিন চলতে রে। আরো 2-3 দিন চলতে রে। ছাড়ো। এটা সফটওয়্যার শেয়ার ক্লাস। হ্যাঁ। দিব। হ্যাঁ। ফোন দিছে। ফোন দিয়ে করে যে ভ্যালেন্টাইনের সামনে আয় ফোন দিবি। আবার কিছু কিনতাম না। আবার কিছু কিনতে হইব না। আর আমার বাসায় বিরিয়ানি খাওয়া হয়েছে আরে এখন সেই যাই বসতো না দাম বেশি লাগবে ওটা কি পরে কিনবো এটি পরে কিনবো। জুতা মুতা যা আছে এটি পরে কিনবো। জুতো অবশ্যই তো ভালো হবে না এটা পরে সত্যি কথা আছে এমন যে ডিজাইন ডিজাইন আসছে পরে দেখবে যে আছে ঠিকই কিন্তু চলো সাইজ নেই ব্যবসা হয়েছে বর্ষা জুতা কিন্তু হলে এখন কিনতে আরে এমন তোরা দেখি তারপর দাম কমে যাবে তো জুতা দাম তো সেমই থাকবে ভাবছি ম্যাডাম এটা সুবিধা এটা দেওয়া জরুরি। আগে এটি দাও এটি বা এটি পরে চিন্তা করা যাবে না। জুতা আগে পরে এটা ব্যাপার না। এটি আগে দম লাগবে। হ্যাঁ ভাই আসছেন। 1 মিনিট ভাই আসতেছি। একটু দাঁড়ান।